ইতিহাস বড় কঠিন, আর কঠিন হলো তার বিচার বিবেচনা, যেখানে কারোর নিষ্কৃতি নেই, সে রাজা হোক কিংবা প্রজা। জীবনের কর্ম সব কিছুর ঊর্ধ্বে, আর কর্মফল জানি না পরজন্ম আছে কিনা, কিন্তু সেই কর্মের ফল সবাইকে পেতে হয়। এটাই বলে ভবিতব্য। কতটা সত্যি কতটা মিথ্যে তা একমাত্র ঈশ্বরই জানেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম শান্তি পর্বে। তাহলে আসুন শুনে নি শান্তি পর্বতে কি আছে। এই শেষ, শেষ কিন্তু আবার শুরুও বটে। ইতিহাসের এক অধ্যায় শেষ, আরেক অধ্যায় শুরু। মানুষের জন্ম আছে, আবার মৃত্যুও আছে। জন্ম মৃত্যু টানাপোড়েনে যেমন এক অখণ্ড ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, তেমনি শুরু আর শেষের সমন্বয়ে সৃষ্টি হয়েছে এক অশেষ ইতিহাসের। আর সেই অশেষ ইতিহাসের একটা ভগ্নাংশ নিয়েই উদ্ধব দাস লিখে গিয়েছেন এই বেগম মেরি বিশ্বাস। শেষ জীবনে উদ্ধব দাস আর ঘর থেকে বেরোতেন না। 24 পরগনার কান্তনগরের একটা কুঠি বাড়িতে বসে বসে নিজের মনে এই কাব্য লিখতেন। বেগম মেরি বিশ্বাস ক্লাইভ সাহেবকে বলে এই জমিটার ইজারা দিয়েছিলেন তাকে। হিন্দুস্থানে তখন ফিরিঙ্গি রাজত্ব কায়েম হয়ে গিয়েছে। মির্জাফর সাহেব তখন শুধু আর শুকনো মির্জাফর সাহেব নয়, সুজা উলমুলুগ হিসাম উদ্দৌলা আলী মোহাম্মদ জং খা বাহাদুর। মিরনও তখন শাহাবত জং, এমনকি মির্জাফরের ভাই কাজেম খা পর্যন্ত হেবাত জং বাহাদুর। আর ক্লাইভ, কর্নেল রবার্ট ক্লাইভ যতদিন ইন্ডিয়ায় ছিল ততদিন শুধু লড়াই করেছে। লড়াই করেছে বাইরের সঙ্গে আর ভেতরের সঙ্গে। লড়াই করেছে মুর্শিদাবাদের নবাবদের সঙ্গে আর নিজের অন্তরাত্মার সঙ্গে। নিজের অন্তরাত্মার সঙ্গে লড়াইটা ছিল তার বড় কঠোর। সেখানের কারো সাহায্য সে পায়নি। রাত্রে যখন ঘুম হতো না, তখন শুধু এক দাগ ওষুধ খাইয়ে দিতে হতো তাকে। সেই বিষের ওষুধ একটু বেশি খেলে চিরকালের মতোই সব যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতি পেয়ে যেত। কিন্তু দুর্ভোগের যে মেয়াদ, তাকে সারা জীবন সহ্য করতেই হবে। তার আগে নিষ্কৃতি হবে কি করে? মনে আছে সেই দিনকার সেই দুর্যোগের কথা। দুর্যোগ বই আর কি, দরবার হবে চেহেল সুতনের ভেতরে। তার আগেই সব বন্দোবস্ত ঠিক করে নিতে হবে। যে নবাব কয়েদি হয়ে আছে, সেই নবাবের চেয়ে যারা নবাবকে কয়েদ করেছে তারা আরও বেশি শয়তান। রবার্ট ক্লাইভ বলেছিল, এই মির্জাফর, এই মিরন, এদের কোনো বিশ্বাস নেই। মেজর কিলপ্যাট্রিক বলেছিল, ওরা বলছিল নাকি ওদের সোলজারদের মাইনে দেওয়া হয়নি টাকার অভাবে। তার মানে যে টাকা আমাদের দেবে বলে কন্ট্রাক্ট হয়েছে তা দেবে না? হয়তো ওই বলেই এড়াতে চাইছে নিজেদের কথা। ক্লাইভ বললে, তাহলে তার আগেই চেহেল সুতনের মালখানায় ঢুকতে হবে, আর দেরি করা চলবে না। মির্জাফর আলী সাহেব তখন এমনিতেই খুশি, আর শুধু খুশিই নয়, মহা খুশি। সুজা উলমুলুগ ইসাম উদ্দৌলা আলী মোহাম্মদ জং খা বাহাদুর বলে, আমিও সঙ্গে যাব কর্নেল। ক্লাইভ বললে, না। কিন্তু কোথায় মালখানা তা আপনি চিনবেন কি করে কর্নেল? আমি চিনি কোথায় আছে মালখানা। ক্লাইভ তবুও অচল অটল বলে, না না, আমি নিজে চিনে নিতে পারবো। মির্জাফর বললে, কিন্তু যদি একবার ভুল ভুলাইয়ার মধ্যে ঢুকে পড়েন। ভুল ভুলাইয়া? হোয়াট ইজ ভুল ভুলাইয়া? মুন্সি মুন্সি নবকৃষ্ণ বললে, হুজুর, গোলক ধাঁধা। তা তো বুঝতে পারলে না ক্লাইভ সাহেব। গোলক ধাঁধা মানে কি? মুন্সি বুঝিয়ে দিলে, নবাব সুজাউদ্দিন এই ভুল ভুলাইয়া তৈরি করেছিলেন বেগমদের সঙ্গে লুকোচুরি খেলবে বলে। ওখানে একবার ঢুকলে আর বেরোনো মুশকিল। একালে ওই ভুল ভুলাইতেই নবাবরা লুকোচুরি খেলত। তাহলে আপনার সর্দার খোঁজাকে সঙ্গে দিন, সে আমাদের রাস্তা দেখাবে। তা শেষ পর্যন্ত তাই ঠিক হলো। আর সবাই বাইরে রইল। ভেতরে ঢুকল কর্নেল রবার্ট ক্লাইভ, নবকৃষ্ণ মুন্সি, খোঁজা সর্দার পিরালি খাঁ ওয়াটস, আরেকজন মুন্সি, মুন্সি রামচাঁদ।
যে চেহেল সুতনে একদিন হাসি আর কান্না, রূপ আর রূপো, যৌবন আর জঙ্ঘা উলঙ্গ হয়ে লীলারঙ্গ জ্বালিয়েছে, সেই চেহেল সুতন তখন স্তব্ধ। সেই দিন তার কোটরে কোটরে যেন শতাব্দীর পর থেকে আবার মৃত আত্মারা ফিরে এসে উঁকি দিয়ে দেখছে। এ কে এলো? কারা এরা? আমরা বাংলা মুলুকের মাজমুনদের রক্ত তিল তিল করে আহরণ করে এখানে জমা করে রেখেছি। এ আমাদের আজমই খাস। এর সারিকানা আমাদের, এর দাখিল আমরা বাইরের কাউকে দেব না। তোমরা কন? কেন এখানে এলে? দূর হটো, দূর হটো। ক্লাইভ সাহেব চারিদিকে চেয়ে দেখলে, দেখতে দেখতে তাজ্জব হয়ে গেল। এত বিলাস, এত প্রপার্টি, এত ঐশ্বর্য। সেদিন ক্লাইভ সাহেব সেই চেহেল সুতনের ভেতরে ঢুকে যেন মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল। মনে হয়েছিল এ জীবন নয়, এটাই মৃত্যু। এরই নাম মূর্তিমান মৃত্যু। এই মূর্তিমান মৃত্যুর গহ্বরে দাঁড়িয়েই ক্লাইভ সাহেবের হৃদয়ঙ্গম হয়েছিল যে এ থাকতে পারে না। মানুষের দেনা পাওনার হিসেব নেবার দিন যখন এসে গেছে, তখন এই চেহেল সুতনের অস্তিত্ব থাকা অন্যায়। বহুদিন আগে চকবাজারের খুশবু তেলের দোকানের মালিক সারাফত আলী যা বলেছিল, সেদিন ক্লাইভ সাহেবও সেই কথাই বললে। চারিদিকে আলিন্দির ফোকরে ফোকরে কয়েকটা পায়রা তখন বকবকম শব্দ করে ডেকে উঠেছিল। কদিন কেউই নেই চেহেল সুতনে। কদিন ধরে রান্না হয়নি বাবুর্চিখানায়, ঝাড় পড়েনি দৌলতখানায়, বারবাগে। কদিন ধরে ভিস্তিখানায় জল তোলা হয়নি, ধোবিখানায় কাপড় কাচা হয়নি। সমস্ত চেহেল সুতনটা যেন হাহাকারে খাঁ করছে। বুড়ো সারাফত আলী বেগমদের আরক খাইয়েও যা করতে পারেনি, ক্লাইভ সাহেব 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসে বিশ্বাসঘাতকতার রসদ জুগিয়ে যেন 9 ঘন্টার লড়াইতেই তাই করে ফেলেছে। একে একে সব দেখা হলো। খোজা সর্দার পিরালি খা পাকা খিদমতগার। বেগমদের মহলগুলো দেখালে, ভুলভুলাইয়া দেখালে, আর কোথায় কোন মসজিদে বেগমরা নামাজ পড়তে তাও দেখালে। কোথায় নবাব সুজাউদ্দিন বেগমদের নিয়ে দাবা খেলতেন তাও দেখালে। এক একটা করে জায়গা দেখায়, আর তাজ্জব হয়ে যায় মুন্সি রামচাঁদ, মুন্সি নবকৃষ্ণ, ওয়াটস আর কর্নেল ক্লাইভ। সেদিন নবাবের খাজাঞ্জিখানায় পাওয়া গিয়েছিল 1,76,00,000 রূপোর টাকা, 32 লাখ সোনার টাকা, 2 সিন্ধুক ভর্তি সোনার পাত, 4 সিন্ধুক ভর্তি হিরে, পান্না, মুক্ত, এইসব। আর 2টো ছোট সিন্ধুক ভর্তি শুধু জেবর আর শুধু গয়না। বাংলা মুলুকের মাজুমদের রক্ত নিগড়ে নিগড়ে নবাব মুর্শিদ কুলি খাঁর আমল থেকে নবাব নিজামতে যা কিছু জমেছিল, সব কিছুর হিসেব হলো সেই দিন। কিন্তু যেটা হিসেব হলো না, সেটা ছিল নানি বেগমের মালখানায়। সেখানে কেউই ঢুকতে পেলে না। বড় দুর্গম সেই জায়গাটা। সেখানে বাতাস বন্ধ, আকাশ সংকীর্ণ, আর অন্ধকার সেখানে বড় সজীব। এখানে কেউ এসো না, যে আসবে সে প্রাণ নিয়ে ফিরবে, কিন্তু পরমায়ু নিয়ে ফিরতে পারবে না। মুন্সি রামচাঁদ ক্লাইভের 1 নম্বর মুন্সি, কিন্তু মুন্সি নবকৃষ্ণ উমিচাঁদ সাহেবের দেয়া লোক। ক্লাইভ সাহেবের আরও বেশি পেয়ারের লোক। মুন্সির চোখ দুটো প্রথমে সেই অন্ধকার সহ্য করতে পারেনি। মালখানার সিন্দুকগুলো খুলতেই চোখে ধাঁধা লেগে গেল। খোজা সর্দার পিরালি খা ধরে ফেললে তাই রক্ষে, নইলে পড়েই যাচ্ছিল। ক্লাইভও উকি মেরে দেখলে, হোয়াট ইজ দিস? কি এগুলো? মুন্সি বললে, সোনা হুজুর, গোল্ড, পিওর গোল্ড। ক্লাইভ বললে, এত? মুন্সি নবকৃষ্ণ বললে, এত কোথায় হুজুর, এ তো সামান্য, এসব কি করে নেব? মুন্সি রামচাঁদকে সঙ্গে করে আনা উচিত হয়নি। তার চোখ দুটোও যেন গোল গোল হয়ে গেছে। এখানে এত সম্পত্তি আছে, তা আগে জানলে মুন্সি নবকৃষ্ণ 1 নম্বর মুন্সিকে আর সঙ্গে করে আনত না। তাকেও তো এখন ভাগ দিতে হবে। পিরালি খা হাত দিয়ে সোনার পাতগুলো তুলতে যাচ্ছিল। সব ভারী ভারী জিনিস। পিরালি খা নিজেও কখনো এসব দেখেনি, এসবের কল্পনা করতেও শেখেনি। শুধু জেনে এসেছে নবাব মানে খোদাতালা।
শুধু জেনে এসেছে নবাব বাদশাহ বেগমদের কোনোদিন কেউ প্রশ্ন করতে পারবে না, কেউই তাদের কাছে কোনো জবাবদিহি চাইতে পারবে না। তারা অবাক মানুষ গোচর আল্লাহ, আমাদের নাগালের বাইরে। ক্লাইভ বললে, এসব কি করে নেব মুন্সি? রামচাঁদ বললে, ওদের বললেই তো ওরা সব তোরঙ্গ ভর্তি করে পাঠিয়ে দেবে কলকাতায়। না 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 হুজুর। মুন্সি নবকৃষ্ণর মাথায় কূটবুদ্ধিটা খুব ভালো খেলে। টপ করে বললে, না 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 হুজুর, এসব ওদের দেখালে ওরাও ভাগ চাইবে হুজুর, তার চেয়ে আমরা তিনজনেই ভাগ করে নিই। তা সেই ব্যবস্থাই হলো। কেউই জানল না নবাব সিরাজউদ্দৌলার চেহেল সুতুনে গোপন মালখানায় কত সম্পত্তি ছিল। কেউ দেখতেও পেলে না। যখন বেরিয়ে এলো তিনজন, তখন বাইরে ওয়াটসন দাঁড়িয়েছিল। ওয়াটসন জিজ্ঞেস করলে, মালখানায় কী ছিল? মুন্সি নবকৃষ্ণ বললে, কিছুই ছিল না সাহেব, নবাব বেটা সব সরিয়ে ফেলেছে রাতারাতি। কিন্তু বহুদিন পরেই উদ্ধব দাসী লিখেছে মুন্সি নবকৃষ্ণ আর মুন্সি রামচাঁদের কথা। মুন্সি রামচাঁদ পরে যখন আন্দুল রাজবাড়ির প্রতিষ্ঠা করে, তখন তার মৃত্যুর সময় যে সম্পত্তি রেখে গিয়েছিল তার মধ্যে ছিল নগদে আর কাগজে ৭২ লক্ষ টাকা, হিরে জহরতে ২০ লাখ, ১৮ লাখ টাকার জমিদারি আর ৪০০ কলসি, তার মধ্যে ৮০টা হলো সোনার কলসি আর বাকির উপর। মোট ১০০ কোটি টাকার সম্পত্তি। আর মুন্সি নবকৃষ্ণ মাতৃশ্রাদ্ধে যিনি ১২ লাখ টাকা খরচ করেছেন, তাঁর খ্যাতি আজকালকার আমরাও জানি। উদ্ধব দাসের বেগম মেরি বিশ্বাস কাব্য পড়তে পড়তেও তার প্রমাণ পেলাম। কিন্তু ক্লাইভ সাহেব, যে ৬ টাকা মাইনে রাইটার্সের চাকরি নিয়ে ইন্ডিয়ায় এসে দেশে ফিরে গেল ইংল্যান্ডের সবচেয়ে বড় লোক হয়ে, তার কথাও লিখতে বাকি রাখেনি উদ্ধব দাস। দেশে ফিরে গিয়েও পোয়েটকে চিঠি লিখেছেন কর্নেল সাহেব। ৬ মাসে একটা চিঠি আসত, বড় লোক সাহেব। কিন্তু ইন্ডিয়ার গরিব পোয়েটকে হয়তো ভুলতে পারেননি। বউ পেগির কথা লিখত, ছেলে মেয়েদের কথা লিখত, আর লিখত নিজের কথা। দুঃখ করে অনেক কথাই লিখত সাহেব। লিখত, ইন্ডিয়ায় যেই কবছর কাটিয়েছে সে কবছরই বড় সুখের সময় গেছে। তার জীবনে কোনো সুখ আর নেই। দেশের লোক তার নামে মামলা করেছে, তার নামে কলঙ্ক রটিয়েছে, তাকে চোর বলে রাজার দরবারে নালিশ করেছে। একটা চিঠিতে লিখেছে, তোমার মতো যদি গরিব হতাম পোয়েট, তোমার মতো যদি আনসাকসেসফুল হতাম, তাহলেই হয়তো ভালো হতো। কেন যে আমি বেঙ্গল কনকার করতে গেলাম, কেন যে আমি সাকসেসফুল হলাম। আরেকটা চিঠিতে লিখেছিল, আবার আমার সেই অসুখটা হয়েছে পোয়েট, আবার বিছানায় গিয়ে ঘুমোলেই সেই লোকটা আসে, সেই সাকসেস এসে আমাকে তাজ দেখায়, সেই কুইন অফ স্পেস, সেই ইস্কাবনের বিবি। আবার সেই বিষ খেতে হয়। আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না পোয়েট। তা সত্যিই আর বেশি দিন বাঁচেননি সাহেব। পরে তার বউ চিঠিতে সেই কাহিনী জানতে পেরেছিল উদ্ধব দাস। একদিন তাস খেলতে বসেছিল সাহেব। অনেকদিন ধরেই ঘুম হচ্ছিল না রাত্রে। ইন্ডিয়াতে যেই লোক ব্রিটিশ এম্পায়ার প্রতিষ্ঠা করলে, তারও কিনা ঘুম হতো না অশান্তিতে। অর্থের অশান্তি, খ্যাতির অশান্তি, সাকসেসের অশান্তি। আর সেই অশান্তি যেন রাত্রে ঘরে ঢুকত। কে 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 তুমি? সাহেব গলা ছেড়ে চিৎকার করে উঠত ঘুমের মধ্যেই। লোকটা বলতো, আমি সাকসেস। কিন্তু কি চাই তোমার? কেন আসো আমার কাছে? এটা চিনতে পারো? সেই তাস, সেই ইস্কাবনের বিবি, সেই কুইন অফ স্পেস। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠত সাহেব। তখন পেগি পাশের ঘর থেকে দৌড়ে আসতো, এসে সেই ঘুমের ওষুধটা এক দাগ খাইয়ে দিত। সেই বিষ। একবার ক্লাইভ সাহেবের বউ লিখেছিল, এই মেরি বেগমকে? রবার্ট মেরি বেগমের কথা প্রায়ই বলে। রবার্ট ইন্ডিয়ার যত লোকের সঙ্গে মিশেছে তাদের কারোর নাম বিশেষ বলে, কেবল মেরি বেগমের নাম করে। তোমার নাম করে, আর কেবল আরেকজনের নাম করে, আর তার নাম কান্ত সরকার।
কান্ত সরকারকে? হু ইজ হি? এরকম কত চিঠি লিখেছে ক্লাইভ সাহেবের বউ। একবার লিখেছিল, রবার্ট বলে আমি গিয়েছিলাম ইন্ডিয়ায় কনকার করতে, মেরি বেগম আমাকেই কনকার করে নিয়েছে। নবাব সিরাজউদ্দৌলাকে আমি হারিয়েছি, কিন্তু মেরি বেগম আমাকেই হারিয়ে দিয়েছে। সত্যি, মেরি বেগম যে এমন করে সবাইকে হারিয়ে দেবে তা কেউই কল্পনা করতে পারেনি। হাতিয়ারগড়ে রাজবাড়ির নগণ্য নভর শোভারাম বিশ্বাসের নগণ্যতর একটা মেয়ে যে এমন করে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব সম্প্রদায়ের লোককে হারিয়ে দেবে তা শেষ পর্যন্ত কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি সেদিন। ক্লাইভ সাহেব মাদ্রাজে কাটিয়েছে, বেঙ্গলে কাটিয়েছে, আর কত জায়গায়, কত দেশে, কত লোকের সঙ্গে প্রাণ খুলে মিশেছে, কিন্তু এমন করে কখনো হেরে যায়নি। ক্লাইভ সাহেব নিজে 2 বার আত্মহত্যা করতে গেছে, 2 বারই পারেনি, কিন্তু তাই বলে এমন করে মৃত্যু? মেরি বেগম বলেছিল, মরতে আমি ভয় পাই না সাহেব। ক্লাইভ সাহেব বলেছিল, মরতে আমিও ভয় পাই না, কিন্তু মরতে পারি কই? মেরি বেগম বলেছিল, মরবার সাহস চাই, সকলের তো সেই সাহস থাকে না। ক্লাইভ বলেছিল, আমারও সেই সাহস নেই বলতে চাও? খুন করার সাহস তোমার আছে, মরবার সাহস নেই। ক্লাইভ বলেছিল, আমি কি তোমার নবাবকে খুন করেছি বলতে চাও? তুমি খুন করেছ না তো কে খুন করেছে? সে কি, আমি কখন খুন করতে গেলাম? সে তো মিলন করেছে। আমি তো তোমাকে কথা দিয়েছিলুম তোমার নবাবকে আমি বাঁচিয়ে দেব। শুধু নবাবকে একলা কেন, তোমার রানী বিবিকেও বাঁচিয়ে দেব, তোমার কান্তকেও বাঁচিয়ে দেব। সত্যিই সেদিন কথা দিয়েছিল ক্লাইভ, কিন্তু সেই কথা শেষ পর্যন্ত আর রাখতে পারেনি। রাখতে না পারার জন্য দুঃখও ছিল প্রচণ্ড। বলতে গেলে কাউকেই বাঁচাতে পারেননি সাহেব। শেষকালে একদিন ইন্ডিয়া ছেড়ে চিরকালের মতো চলে গিয়েছিল। বহুদিন পর দেশে ফিরে গিয়েও হয়তো শান্তি পায়নি। তারপর একদিন তাস খেলতে বসেছিল নিজের বাড়িতে, আর খেলতে খেলতে হঠাৎ একটা তাস পেয়েই সাহেব উঠে দাঁড়ালো। ক্লাইভের স্ত্রী জিজ্ঞেস করলে, কি হলো, উঠলে যে? ক্লাইভ সেই কথার উত্তর না দিয়ে ঘর ছেড়ে পাশের ঘরে চলে গেল। কি হলো, কোথায় যাচ্ছ? অনেক জন্ম দেখেছে ক্লাইভ, অনেক মৃত্যুও দেখেছে, অনেক উপিন দেখেছে, অনেক পতন দেখেছে, অনেক শুরু দেখেছে, অনেক শেষ দেখেছে। কাজ করেছে সারা জীবন, কাজ করতে করতে গ্রন্থি পড়েছে, আবার সেই গ্রন্থি নিয়ে অনেক কাজ বেড়েছে, সেটা খুলতে ছিঁড়তে অনেক টানাটানিও করেছে। তাতে সম্মানের চেয়ে বদনামি হয়েছে বেশি। দেশের লোকই বদনাম দিয়েছে, তাকে জাতিচ্যুত করেছে, চোর বলেছে, গালাগালি দিয়েছে, এক ঘরে করেছে। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? পাশের ঘরে গিয়ে সেদিন বৃদ্ধ ক্লাইভ সেই ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিল। পেগি ক্লাইভের কাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছিল। কি হলো, দরজা বন্ধ করলে কেন হঠাৎ? কিন্তু সেই কথা এখন থাক। যে মানুষ একদিন পৃথিবীর কোনো মানুষের প্রীতি পায়নি, কোনো মানুষের সম্মান পায়নি, কোনো দেশের সুবিচার পায়নি, তার জীবনটা ব্যর্থ হয় হোক, তার জীবনের ব্যর্থতাটাও মিথ্যে হয় হোক, কিন্তু তার জীবনের ব্যর্থতার বেদনাটা অন্তত সত্য হয়ে উঠুক। আর সেই বেদনার বন্যি শিখায় বেগম মেরি বিশ্বাস কাব্য পবিত্র হয়ে উঠুক। উদ্ধব দাসের লেখার প্রতি ছত্রে সেই বেদনা প্রমূর্ত হয়ে উঠেছে দেখলাম। কিন্তু না, সে কথা সত্যিই এখন থাক, কারণ তার আগে বেগম মেরি বিশ্বাসের কথাগুলো বলতে হয়। মরিয়ম বেগমের কথা বলতে হবে, মেরি বেগমের কথা বলতে হবে, মরালির কথা বলতে হবে। মরালির ব্যর্থতার বেদনার কথা না বললে যে ক্লাইভের ব্যর্থতার বেদনা নিরর্থক হয়ে যাবে। মেরি বেগম, ওই পাশে একটা গির্জা ছিল। যেদিন মরালি এখানে এলো সেদিনই চলে গিয়েছিল গির্জায়। প্রথমে ক্লাইভ আপত্তি করেছিল, বলেছিল, তুমি কেন খ্রিস্টান হতে যাবে? মরালি বলেছিল, একবার যখন মুসলমান হয়েইছি তখন আর খ্রিস্টান হতেই বা আপত্তি কি?
যদি কেউ তোমার আপনার লোক আপত্তি করে? আমার আপনার লোক কে আছে? ওই পোয়েট। উদ্ধব দাস পাশেই দাঁড়িয়েছিল। উদ্ধব দাস সেই মুর্শিদাবাদ থেকেই সাহেবের সঙ্গে আসছে, সেই মনসুর গতিতে যখন তাকে নিয়ে গিয়েছিল তখন থেকে। তারপর কত কাণ্ডই ঘটল, কত দুর্ঘটনা, কত দুর্যোগই মাথার ওপর দিয়ে গেল। হাতিয়ারগড় থেকে খবর এলো নফর শোভারাম বিশ্বাস মারা গেছে। মরালি খবরটা শুনল, কিন্তু কাঁদল না, শুধু বললে, এইবার আমি কোথায় যাব? তোমার হাজব্যান্ড এই পোয়েট, তার সঙ্গে যাও। তারপর উদ্ধব দাসের দিকে চেয়ে সাহেব বললে, পোয়েট, তুমি তোমার ওয়াইফকে নেবে? তোমার ওয়াইফ মুসলমান হয়েছে বলে তাকে নিতে তোমার আপত্তি আছে? উদ্ধব দাস বললে, আমার কোনো বিকার নেই প্রভু, আমার কাছে সবাই সমান, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, কোনো ভেদাভেদ নেই। মরালি হঠাৎ বললে, না, আমার আপত্তি আছে। ক্লাইভ জিজ্ঞেস করলে, তোমার কিসে আপত্তি? মরালি বললে, আমি নষ্ট। উদ্ধব দাস বললে, মানুষের দেহ নষ্ট হলে মানুষ নষ্ট হয় না গো, দেহটা তো খোলস, আত্মায় তো দাগ লাগে না। কি বলেন প্রভু? আত্মার তো লিঙ্গ নাই, মন নাই, অহংকারও নাই, আত্মা তো তোমার নষ্ট হয় নাই। মরালি তবু সেই এক কথা বললে, না, আমি নষ্ট। তখন আর কোনো উপায়ই ছিল না। সাহেব বললে, তাহলে তুমি দমদমেতেই থাকো। তা শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মরালি বললে, কিন্তু তুমি যে কথা দিয়েছিলে সকলকে ছাড়িয়ে দেবে, রানী বিবিকে ছাড়িয়ে দেবে, নবাবকে ছাড়িয়ে দেবে, মতিঝিলে সেই মরিয়ম বেগমকেও ছাড়িয়ে এনে দেবে। ক্লাইভ বললে, আজই চেহেল সুতুনে দরবার আছে, আজই দরবারে আমি মির্জাফর আলীকে মসনদে বসিয়ে দেব, তারপর নবাবকে ছেড়ে দিতে হুকুম দিয়ে দেব। আর হাতিয়ারগড়ে ছোট রানী বিবি, তাদেরও খোঁজ নিয়েছি। মিরন সাহেবের বাড়িতে তাদের রাখা হয়েছিল, কিন্তু সেখান থেকে তারা নিরুদ্দেশ। নেয়ামত বলে একজন নবাবের খিদমতগার ছিল, সে তোমার ঘরের দরজা যেমন করে খুলে দিয়েছিল, হাতিয়ারগড়ে রানী বিবির দরজাও তেমনি করে খুলে দিয়েছিল, নবাবের ঘরের দরজাও তেমনি করে খুলে দিয়েছিল। এখন সেখানে মোহাম্মদী বেগ বলে একজন পাহারা দিচ্ছে, কিন্তু তারপর রানী বিবিদের আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। তুমি তাহলে নবাবকে ছাড়বার হুকুম দিয়ে দাও। দেব। দরবারের পর আমি চেহেল সুতুনে ঢুকব, সেখানকার মালখানায় কি আছে দেখি, তারপর নবাবের সম্বন্ধে হুকুম দেব। আমি মির্জাফরকে বলে দিয়েছি যেন আমার পারমিশন না নিয়ে নবাবের সম্বন্ধে কিছু না করা হয়। মরালি বললে, কিন্তু আমি কলকাতায় চলে গেলে কি সব কথা মনে থাকবে? ক্লাইভ সাহেব বলেছিল, নিশ্চয়ই মনে থাকবে, আমার সব কথা মনে থাকে, সব কথা মনে থাকাটাই তো আমার রোগ, আমি কিছুই ভুলতে পারি না। আর সেই, তার কি হবে? তুমি কি সেই মতিঝিলের মরিয়ম বেগমের কথা বলছো? হাতিয়ারগড়ে সেই ছোট মশাই আমার কাছে এসেছিল, তার এখনও ধারণা মতিঝিলে যে মরিয়ম বেগম কয়েদ হয়ে আছে সে তারই ওয়াইফ। আমি তার সঙ্গে আমার মেজর কিলপার্টিকে পাঠিয়েছিলাম মতিঝিলে, কিন্তু মরিয়ম বেগম সেখানে নেই। মরালি চমকে উঠল, বলে, সে কি, কি বলছো তুমি? কোথায় গেল সে? ক্লাইভ সাহেব বললে, কিছুই বুঝতে পারছি না, শুনলাম নানি বেগম, আমিনা বেগম, ময়মানা বেগম, ঘসেটি বেগম, লুৎফুন্নিসা বেগম, তাদের সকলের সঙ্গে মরিয়ম বেগমকেও কোথাও সরিয়ে নিয়ে গিয়েছে। কে সরিয়ে নিয়ে গিয়েছে? বোধহয় মিরন, মির্জাফরের ছেলে। মরালি বললে, তা মিরনকে তুমি গ্রেপ্তার করতে পারছো না? তোমার সেপাই রয়েছে, ফৌজ রয়েছে, তোমার কামান রয়েছে, বন্দুক রয়েছে, তাকে তুমি জব্দ করতে পারছো না? তাহলে তুমি কিসের কর্নেল, কিসের ফিরিঙ্গি? ক্লাইভ হাসল, বললে, আমি খোঁজ নিয়েছি তার, কিন্তু সে পালিয়েছে। পালিয়েছে মানে? মুর্শিদাবাদ থেকে পালিয়েছে? হ্যাঁ।
মুর্শিদাবাদ থেকে পালিয়েছে বলে তাকে খুঁজে পাওয়া যাবে না? তাহলে নবাব মির্জা মোহাম্মদকে কী করে খুঁজে পাওয়া গেল? সে কি আকাশে উড়ে গেল? তোমরা খোঁজ নেবে না সে বেগমদের কোথায় সরিয়ে নিয়ে গেল? তাকে যে আমার খুঁজে পেতেই হবে। ক্লাইভ বললে, আমি তো তোমার কথা দিয়েছি তাকে খুঁজে বার করব। কবে? কবে খুঁজে বার করবে? ক্লাইভ বললে, এক্ষুনি এক্ষুনি আমি মেজরকে ডেকে পাঠাচ্ছি। তাকে তোমার সামনে বলবো সেই বেগমদের খুঁজে বার করতে। তাকেই বলবো তোমাকে নিরাপদে কলকাতায় পাঠিয়ে দিতে। তাকে খুঁজে না পেলে আমি যাব না। আমি কিছুতেই যাব না এখান থেকে। ক্লাইভ বুঝিয়ে বললে, তুমি যাও, তোমার ভালোর জন্যই বলছি, তুমি যাও এখান থেকে। তুমি এখানে থাকলে বরং তাকে খুঁজে বার করতে অসুবিধে হবে। কিন্তু তাকে না খুঁজে পেলে আমি যাব না। ক্লাইভ অবাক হয়ে গেল, বললে, কিন্তু সে তোমার কে? মরালি বললে, সে এই বলে খানিক হাসল। পাগলের হাসির মতো সেই হাসিটা শোনালো ক্লাইভের কানে। বলে, সে যে কে তা তোমরা বুঝবে কি করে? তোমার জন্য কেউ কখনো নিজের প্রাণ দিতে গিয়েছে? কেউ কখনো তোমার জন্য নিজের ক্ষতি হাসি মুখে সহ্য করেছে? ক্লাইভ বললে, কি বলছো তুমি? মরালি বললে, কতটুকুই আর বলছি তার সম্বন্ধে। কতটুকু জানো তোমরা? কতটুকুই বা আমি তোমাদের বোঝাতে পারবো? তোমরা তো কেবল যুদ্ধ করতেই শিখেছ, ভালোবাসতে তো শেখনি। বলতে বলতে মরালি যেন কান্নায় ভেঙে পড়ল। তারপর সামলে নিয়ে বলতে লাগলো, ওগো, তোমরা ফিরিঙ্গি, তোমরা বুঝতে পারবে না তাকে। তোমাদের বোঝায় এমন ক্ষমতা আমারও নেই। তুমি তাকে যেমন করে পারো আমার কাছে এনে দাও। কিন্তু তাকে এনে দিলে তুমি কি করবে? কি করব তা জানি না। তাকে তুমি যেমন করে পারো নিয়ে এসো। ক্লাইভ বললে, কিন্তু তাকে তো আর তুমি বিয়ে করতে পারবে না। তুমি তো মুসলমান, আর সে তো হিন্দু। তোমাকে কি আর হিন্দুরা ঘরে নেবে? মরালি বললে, আমার কোনো জাত নেই আর। আমি হিন্দু ছিলাম, তারপর মুসলমান হলাম, এবার না হয় খ্রিস্টানই হব। উদ্ধব দাসের লেখাই পাচ্ছি এরপর মেজর কিলপ্যাট্রিক মরালিকে সেই দিন সেই দুর্যোগের মধ্যে লুকিয়ে কলকাতায় পাঠিয়ে দিয়েছিল। কেউই জানতে পারেনি, কেউ সন্দেহও করেনি, কেউ কোনো প্রশ্ন করেনি। সবাই জেনেছিল ক্লাইভ সাহেব নবাবের হারেম থেকে, নবাবের মালখানা থেকে কিছু দামি জিনিস পেয়েছে। সিন্ধুকে ভর্তি করে তাই কলকাতায় পাঠাচ্ছে। সিন্ধুকটা গিয়ে উঠল বজরায়, আর সেই বজরায় গিয়ে উঠল উদ্ধব দাস। এরপর দমদম, দমদম হাউস। মরালি আর উদ্ধব দাস চলে যাবার কদিন পরেই ফিরিঙ্গি ফৌজ মুর্শিদাবাদ ছেড়ে চলে এসেছিল। কিন্তু যখন চেহেল সুতুনে দরবার চলেছে, মির্জাফর আলী সাহেব ক্লাইভকে ভেট দিয়ে খোসামত করছে, তখন ওদিকে আরেক কাণ্ড। নেয়ামত মতিঝিলের পুরনো খিদমতগার। সে একদিন নবাব মির্জা মোহাম্মদের খেদমত করেছে। তার এই দৃশ্য দেখে মনে বুঝি খুবই কষ্ট হলো। এই নবাবেরই নিমক খেয়েছে এতদিন, আবার এই নবাবকেই কয়েদ থাকতে হচ্ছে। এটা তার কাছে সহ্য হলো না। মিলন সাহেব খুব হুঁশিয়ার করে দিয়ে গিয়েছিল তাকে, ঠিকমতো যেন পাহারা দেয় আসামিদের। পরপর 3টে কামরা, একটা কামরায় নবাব আর পাশের কামরা দুটোতে বাদীরা। আরও কষ্ট হয়েছিল তার নবাবের বেগম লুৎফুন্নেসা বিবির দশা দেখে। তাকে জলুসের মাঝপথ থেকেই মিলন সাহেব পাকড়ে নিয়ে গিয়ে মতিঝিলে তুলেছিল। তারপর তাকে কোথায় যে পাঠিয়ে দিয়েছিল তার কোনো হদিস নেই। কাছাকাছি যখন কেউ কোথাও নেই, তখন নেয়ামত একটা কামরার চাবি খুললে, ডাকলে, বিবিজি। মরালি ভেতরে বসে কি করবে ভাবছিল। হঠাৎই দরজা খুলতে দেখে দরজার কাছে এলো। কে? নেয়ামত বললে, বিবিজি, আমি নেয়ামত। আপনি বাইরে বেরিয়ে যান, কেউ কোথাও নেই। খিড়কির ফটক খুলে দিয়েছে, পালিয়ে যান। মরালি এরপর আর কোনো দ্বিরুক্তি করেনি, সোজা খিড়কি দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। এরপর পাশের কামরা,
সেই কামরার সামনে গিয়েও ওই রকমই করেছিল। বিবিজি, আমি নিয়ামত, আপনারা বেরিয়ে যান, কেউ কোথাও নেই। খিড়কির ফটক খুলে দিয়েছি, আপনারা পালিয়ে যান, শিগগির পালিয়ে যান। দুর্গা নিয়ামতকে দরজা খুলতে দেখে চমকে গিয়েছিল, কিন্তু কথা শুনে অবাক হয়ে গেল। এ আবার কে? নিয়ামত কিন্তু তখন নিজের কাজ সেরে নিয়ে পাশের কামরায় চলে গেছে। ছোট বউরানী বললে, কে রে দুর্গা, কি বলে গেল? দুর্গা বললে, আর দেরি নয় ছোট বউরানী, চলো খিড়কি দিয়ে পালাই। কোথায় পালাবো রে? চলো চলো ছোট বউরানী, আগে তো এখান থেকে পালাই, তারপর যে চুলোই যায়, তখন দেখা যাবে। এই বলে আর সেখানে দাঁড়ায়নি, অন্ধকার ঘর থেকে বেরিয়ে একেবারে সোজা খিড়কির দিকে চলে গিয়েছিল। খিড়কির দিক থেকে একেবারে রাস্তা, রাস্তায় তখন লোকে লোকারণ্য, অনেক মানুষের ভিড়। তখন সারা শহরে গোলমাল চলছে, সব লোক দরবার দেখবার জন্য রাস্তায় জড়ো হয়েছিল। অনেকেই দরবারে ঢুকেছে, কিন্তু ঢুকতেও পারেনি অনেকে। ফিরিঙ্গি ফৌজের লোকেরা রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করছে। তারা নতুন শহরে এসেছে, এই শহর এখন তাদের, তাদের শরিকানা আছে এই শহরের সম্পত্তির ওপর। চেহেল সুতুনের দরবারে তখন মির্জাফর ডাকছে, মরিয়ম বেগম। মরিয়ম বেগম কিছুতেই হাজির হচ্ছে না। মির্জাফর আলী সাহেব আবার একবার চিৎকার করে উঠল, মরিয়ম বেগম। চুক্তি অনুসারে ক্লাইভ সাহেব পেয়েছে 20,80,000 টাকা, 10,40,000 টাকা ওয়াটস, 5,40,000 টাকা মেজর কিলপ্যাট্রিক, 5 লক্ষ টাকা ওয়ার ম্যানিংহাম আর বিচার প্রত্যক্ষে 2,80,000 টাকা। কাউন্সিলের 6 নম্বর মেম্বার প্রত্যেকেই 1-1 লক্ষ টাকা। টাকায় ছড়াছড়ি। হঠাৎ উমিচাঁদ দাঁড়িয়ে উঠল, আমি? আমার টাকা কই? আমার ভাগ? ক্লাইভ সাহেব এতক্ষণ চুপ করে বসেছিল, বলে, তোমার কিসের ভাগ উমিচাঁদ? সে কি সাহেব, আমি যে চুক্তিতে সই করলুম, আমার 20 লাখ টাকা পাবার কথা, তোমার সঙ্গে যে আমার রফা হলো, এই তো কন্ট্রাক্ট, এতে তো তোমার নাম নেই। উমিচাঁদ কাগজখানা দিকে ভালো করে চেয়ে দেখে চেঁচিয়ে উঠল, কিন্তু সেই লাল কাগজখানা কোথায়? আমি তো লাল কাগজে সই করেছি, এটা তো সাদা। এটা জাল, এটা জাল। ক্লাইভের মুখখানা গম্ভীর হয়ে উঠল। এটা যদি জাল তাহলে আসল কোনটা? আসলটা তোমরা লুকিয়ে ফেলেছ, ছিঁড়ে ফেলেছ। আমায় তোমরা ফাঁকি দিচ্ছ, আমাকে ঠকাচ্ছ। কিন্তু উমিচাঁদ জানত না যে সেই দিন 7 সমুদ্র 13 নদীর পার থেকে যারা এত দূরে এসে দেশের সিংহাসন দখল করতে পারে তারা জাত ব্যবসাদার, উমিচাঁদের চেয়েও বড় ব্যবসাদার। ব্যবসায় সততা বলে কিছু থাকতে নেই, থাকলে তাকে আর ব্যবসা বলা চলে না। উমিচাঁদ নিজেও তা ভালো করে জানত, কিন্তু 20 লাখ টাকার লোভে তখন বোধহয় সেই কথাগুলো ভুলে গিয়েছিল। মির্জাফর সাহেব থামিয়ে দিলে, বলে, তুমি থামো উমিচাঁদ। সে কি, আমি থামবো কেন? জগৎ শেঠ, মহারাজা কৃষ্ণচন্দ্র সবাই থামতে বললে উমিচাঁদকে। মুন্সী নবকৃষ্ণ উমিচাঁদকে চুপ করতে বললে, কিন্তু উমিচাঁদের তখন শুধু পাগল হতে বাকি। বললে, তুমি কি বলছো ছোকরা? আমি থামবো? আমার 20 লাখ টাকা খোয়া গেল আর আমি চুপ করে থাকব? দুর্গা ছোট বউরানী তখন পায়ে পায়ে অনেক দূরে এগিয়ে গেছে। নতুন জায়গা, জীবনে কখনো মুর্শিদাবাদে আসেনি। রাস্তায় মানুষের সামনে কথা বলতেও ভয় হয়। হঠাৎই একটা বাড়ি দেখে মনে হলো সেটা যেন হিন্দু বাড়ি। সামনের ফটকে ভিখু শেখ দাঁড়িয়েছিল। জেনানা দেখে একটু নরম সুরে বললে, কন? দুর্গা জিজ্ঞেস করলে, এটা কার বাড়ি গো পাহারাদার? হিন্দুর বাড়ি? ভিখু শেখ বললে, হ্যাঁ, মহারাজ জগৎ শেঠ বাহাদুর কা হাভেলি। একটু অন্দরে যেতে পারবো বাবা? আমরাও হিন্দু। আর ওদিকে নেয়ামত তখন পাশের কামরার চাবিটা খুলে ডাকলে, জাহাপানা। কে? মির্জা মোহাম্মদ বুঝি সেই অন্ধকারের মধ্যেই মুখ তুলে চাইলে।
আমি নেয়ামত জাহাপনা। তুমি কেন নেয়ামত? ওরা কোথায় গেল? মাঝে মাঝে অন্ধকারও বুঝি কথা কয়। অন্ধকার যদি কথা কইতেই পারত তো বুঝতে হবে খোদা তালা বলে সত্যি কেউ আছে। যদি খোদা তালা বলে কেউ থাকে তো আমি তার কাছেই আমার আর্জি পেশ করছি আজ। আমি তো কারুর কাছ থেকে আর কিছুই চাই না। আমার যা কিছু ছিল সবই তো ওরা কেড়ে নিয়েছে। তবুও আমাকে কেন ওরা কয়েদ করে রেখেছে? আমার লুৎফাকে ওরা নিয়েছে, আমার মেয়েকে ওরা নিয়েছে, আমার মসনদ ওরা নিয়েছে। ওরা আমার চেহেল সুতনে ঢুকে যা কিছু আমার বলতে ছিল সবই কেড়ে নিয়েছে। এবার আমাকে ওরা ছেড়ে দিক না। আমি আমার জীবনটাকে নিয়ে যে এলোমেলো করে ব্যবহার করেছি তা আমি জানি। আমি যে কারোর উপকার করিনি তাও আমি জানি। কিন্তু জাহাপানা, আমি নিয়ামত, জাহাপানার খিদমতগার। না না নিয়ামত, আমি জানি তুমি নিয়ামত নও। আমি জানি আমি স্বপ্ন দেখছি। আমি জানি অন্ধকার কথা বলে। আমি জানি আমি আমার মতি ঝিলে শুয়ে নেই। আমি জানি মীর দাউদ, মীর কাসিম আর মিরন আমায় কয়েদ করে রেখেছে। আমি জানি আমি জেগে আছি। আমি জানি আমার কেউ নেই। স্বপ্নে তুমি আমাকে দেখা দিও না নিয়ামত। আমাকে আশা দিও না, আনন্দ দিও না, আলো দেখিও না। এখানে কেউ নেই জাহাপানা, আপনি পালিয়ে যান। খিড়কির ফটক খুলে রেখেছি। আবার আবার তুমি আমাকে অভয় দিচ্ছ? আমি তো বলেছি আমি হেরে গেছি। আমি লক্কাবাগ থেকে পালিয়েছি। আমি তো স্বীকার করছি যে জীবন সত্য নয়, মৃত্যুই একমাত্র খাঁটি সত্য এই পৃথিবীতে। আর মৃত্যু যখন সত্য, মৃত্যুর আদেশ যখন সত্য, তখন পরাজয়কেই আমি চরম পরাভব বলে মেনে নিয়েছি। আর আমি কখনো বলবো না যে আমি বাঁচতে চাই, বলবো না যে আমি মসনদ চাই। আমি তোমাদের কাছে প্রতিজ্ঞা করছি যে আমি কখনো বলবো না যে তোমাদের পৃথিবী আমাকে ধারণ করেছে, তোমাদের সূর্য আমাকে জ্যোতি দিয়েছে, তোমাদের বাতাস আমার নিঃশ্বাস জুগিয়েছে। এ কথাও আমি কখনো বলবো না যে এই মহা মনুষ্যলোকে আমি অক্ষয় অধিকার লাভ করে জন্মগ্রহণ করেছি। বলবো না যে এই পৃথিবী আমাকে শান্তি দিয়েছে, আরাম দিয়েছে, গৌরব দিয়েছে। শুধু বলবো আমাকে এই বিরাট পৃথিবীর এক কোণে একটু জমি দাও। আমি সেখানে সকলের অগোচরে শুধু একটু মাথা গুজে থাকব। কর্নেল, কর্নেল! অনেক রাত্রে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল কর্নেল ক্লাইভের। কে? কর্নেল, আমি কিলপ্যাট্রিক। নবাব খুন হয়ে গেছে। খুন? মার্ডার? নবাব সিরাজউদ্দৌলা? ক্লাইভ তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠেছে। কিন্তু আমি তো অর্ডার দিয়েছিলাম যে নবাবকে যেন কোনো পানিশমেন্ট এখন না দেওয়া হয়। আমি তার বিচার করব। কে মার্ডার করলে? মোহাম্মদী বেগ। সে কে? কিলপ্যাট্রিক বললে, মিরনের লোক। মিরন এখন কোথায়? কিলপ্যাট্রিক বললে, এখনও তার কোনো ট্রেস নেই। চলো, আমি যাচ্ছি। এই বলে ক্লাইভ উঠল, তারপর পোশাক পরে নিয়ে ঘরের বাইরে এলো। আর ওদিকে তখন অশেষ যাত্রার প্রতীক তখন নিশ্চিম আকাশের দিকে চেয়ে এক মনে প্রার্থনা করে চলেছে, মরালি যেন মুর্শিদাবাদ থেকে দূরে চলে যেতে পারে ঠাকুর। দূরে চলে গিয়ে সে যেন শান্তি পায়, সে যেন সুখ পায়, সংসার পায়, স্বামী পায়, সন্তান পায়। পূব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে উত্তরে, আবার উত্তর থেকে দক্ষিণে, এমনি মাসের পর মাস চলে গেছে। ছটা বজরা একবার জাহাঙ্গীরাবাদে গিয়ে কিছুদিন থামে, তারপর সেখানেই থাকে কিছুদিন, তারপর আবার নিরুদ্দেশ যাত্রা। সার বজরাগুলো চলে নদীর উপর দিয়ে। মিরন যেন কিছুতেই আর ভরসা পাচ্ছে না। মেজর কিলপ্যাট্রিকের দল তার পেছনে পেছনে ঘোরে। কলকাতা থেকে কর্নেল ক্লাইভ হুকুম দিয়েছে যেমন করে হোক মিরনকে ধরে আনা চাই। আর শুধু মিরন নয়, মিরনের সঙ্গে যে বেগমরা আছে তাদেরও।
সেদিন হঠাৎ ঝমঝম করে বৃষ্টি এলো। বৃষ্টি এলে কান্তর বড় ভালো লাগে। তখন বড় নিবিড় করে নিজেকে নিজের মধ্যে পায় সে। তখন একমনি বলে, মরালি যেন মুর্শিদাবাদ থেকে অনেক দূরে চলে যেতে পারে ঠাকুর। দূরে চলে গিয়ে সে যেন শান্তি পায়, সে যেন সুখ পায়, সংসার পায়, স্বামী পায়, সন্তান পায়। হঠাৎই বজরাটাই যেন একটা দোলা লাগলো। পেছন থেকে চিৎকার উঠল, ফিরিঙ্গিরা এসেছে, ফিরিঙ্গিরা! জোরসে চালাও, জোরসে! কিন্তু জোরে চালাতে বললেই তো নৌকো আর জোরে চলে না। ভেতরে জোর না থাকলে বাইরে সে দুর্বল হয়ে পড়বেই। নবাব আলীবর্দীর সময় থেকেই নবাব নিজামত ফতুর হয়ে গিয়েছে। যেটুকু জোর তখনও ছিল তাও নিঃশেষ হয়ে গিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সময়ে। জোর পাবে কোথা থেকে যে নৌকো চলবে? কেউ উৎসব করে ফুতুর হয়ে যায়, কেউ ফুতুর হয়ে যায় অভাবের চাপে। 1757 সালের 26শে জুলাই নবাব নিজামত সত্যি ফুতুর হয়ে গিয়েছিল। কোথাও টাকা নেই। ফিরিঙ্গি কোম্পানির রসদ জোগাবার জন্য আরও টাকা চাই। কিস্তিবন্দি হিসেবে লক্ষ লক্ষ টাকা শোধ করতে হবে কোম্পানির। পরের কিস্তিতে 19 লক্ষ টাকা চাই। কোত্থেকে আসবে? হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান সব জায়গায় চিঠি গেল টাকার জন্যে। রাজকর দাও। আর এইখান থেকে ক্লাইভ কেবল চিঠি লেখে, মরিয়ম বেগমকে আমার চাই। মির্জাফর সাহেব মসনদে পাকা হয়ে বসে দেখলে মালখানা নিঃশেষ। তার উপর ক্লাইভ সাহেবের তাগাদা। জগৎ শেঠজিও হাত উপর করে না। মরালি তাগাদা দেয়, কই কিছু খবর পেলে? ক্লাইভ বলে, মেজর কিলপার্টিকে পাঠিয়েছি, আর একটু সবুর করো। খবর যায় মিরনের কাছে। ইতিহাসে তাগিদে যে লোক ইন্ডিয়ায় এসেছিল 7 সাগর 13 নদী অতিক্রম করে, সে অমনি অমনি আসেনি। অমনি অমনি রাজ্যের উত্থানও হয় না, পতনও হয় না। যখন উত্থানের দরকার হয় তখনই একজন আকবর বাদশার আবির্ভাবের প্রয়োজন হয়, কিংবা একজন শিবাজির। আবার যখন পতনের দরকার হয় তখনই একজন রবার্ট ক্লাইভের প্রয়োজন অনিবার্য হয়ে ওঠে। একজন গড়বার জন্য উদয় হয়, আর একজন ভাঙবার জন্যে। প্রতিদিনের ইতিহাসেও একবার আলো, একবার অন্ধকার। প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে ওঠা, রাত্রে ঘুমিয়ে পড়া। জোয়ার ভাটা টানা পড়ে নেই ইতিহাস তার নিজের রাস্তা নিজেই করে চলেছে। ইতিহাস বলছে, আমি উচ্চ নিচ ভেদাভেদ করি না, ধনী নির্ধন বিচার করি না, জ্ঞানী মূর্খের তারতম্য করি না। অনাদিকাল থেকে শুরু হয়েছে আমার যাত্রা। আমার কাছে মহারাজা অশোক ওঝা তার রাজ্যের নির্জন কুটিরের নিঃস্ব প্রজাটিও তাই। প্রয়োজন ফুরিয়ে গেলেই তোমায় যেতে হবে, জায়গা করে দিতে হবে নতুনকে। সে অনেক দূর থেকে আসছে। তোমার গরুর গাড়ি, তোমার নৌকোর যুগ শেষ হয়ে এসেছে। এইবার তাদের দেশে আসছে স্টিম ইঞ্জিন, কলের জাহাজ, ছাপাখানা। আসছে ধান ভাঙার কল, কাপড় বোনার মিল। আসছে নোট ছাপানোর মেশিন। আসছে গান শোনাবার গ্রামোফোন। আসছে ছবি তোলার ক্যামেরা। এবার ওদের জোয়ার এসেছে, আর তোমাদের ভাটা। ওদের সঙ্গে তোমরা পারবে কেন? তুমি কাঁদছ? তোমার বাংলা মুলুকের নবাব খুন হলো বলে তুমি কাঁদছ। কিন্তু নবাবকে যদি আজ বাঁচিয়ে রাখি তো তোমাদের ভাটার কাল যে আর কাটবে না, তোমাদের গরুর গাড়ি আর নৌকোর যুগ যে শেষ হবে না। কে? ভাটার দেশের নবাব মুখ তুলে চাইলে, আমি মোহাম্মদী বেগ। আমাকে তুমি খুন করতে এসেছ তো? কিন্তু আমি তো তেমন কোনো অন্যায় করিনি মোহাম্মদী বেগ। আমি যা কিছু অন্যায় করেছি, অত্যাচার করেছি, তার চেয়ে যে অনেক বেশি অন্যায় করেছে আমার পূর্বপুরুষেরা। তারা গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিয়েছে, বাকি খাজনার দায়ে তাদের নরক যন্ত্রণা দিয়েছে। তাদের তো কেউ খুন করনি তোমরা। মোহাম্মদী বেগের হাতের ধারালো ছোড়াটা চকচক ঝকঝক করে উঠল। আর আমাকে খুন করেই কি তুমি দুনিয়ার অন্যায় বন্ধ করতে পারবে মোহাম্মদী বেগ? আমাকে খুন করে যাকে আনছো সে কি তোমাদের ওপর অত্যাচার করবে না ভেবেছ? সে যদি আবার আমার মতো বাংলা মুলুকের প্রজাদের শোষণ করে,
তাদের ঘরের বউদের ধরে নিয়ে হারেমে পড়ে যদি ধরে বেঁধে খ্রিস্টান করে, যদি তাদের আঙুল কেটে দেয়, তখন কি তাকেও খুন করতে পারবে তুমি মোহাম্মদী বেগ? মোহাম্মদী বেগেরা তো ইতিহাসের খিদমতগার মাত্র। এমনি করেই মোহাম্মদী বেগেদের হাতে বারবার একজন করে খুন হয়েছে, আর শুধু আরেকজনের আবির্ভাব সহজ হবে বলে, ভাটার পর জোয়ারের টান তীব্র হবে বলে। ক্লাইভ সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দিকে চেয়ে দেখছিল। মিরনের জাফরগঞ্জের হাবেলিতে একটা অন্ধকার ঘরের ভেতর তখন যেন একটা পরিচ্ছেদ সমাপ্ত হলো। সমাপ্ত হলো একটা পতনের অধ্যায়, পূর্ণচ্ছেদ পড়ল একটা জীবনের ওপর। ক্লাইভ বললে, কিন্তু আমি তো হুকুম দিয়েছিলাম নবাবকে বাঁচিয়ে রাখতে। মির্জাফর সাহেব বললে, আমি কিছু জানতাম না কর্নেল, মিরন এই কাণ্ড করেছে। মোহাম্মদী বেগকে হুকুম দিয়েছিল নবাবকে খতম করে দিতে। নবাব মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার গলার কণ্ঠর ওপর একটা গর্ত দিয়ে তখনও গলগল করে রক্ত বেরোচ্ছে। রক্তের ধারা গড়াতে গড়াতে চলেছে ঘরের কোণের একটা নর্দমার দিকে। মুখটা হাঁ করে রয়েছে, চোখ দুটো স্থির হয়ে চেয়ে রয়েছে ক্লাইভের দিকে, একটু কাত হয়ে রয়েছে বাঁ দিকে। নবাবকে কুর্নিশ করবার সময় আমির ওমরাহ যেমন মাথা কাত করত, তেমন ভঙ্গিতে, যেন ক্লাইভকে কুর্নিশ করছে নবাব, যেন নিঃশব্দে বলছে, সালাম আলাইকুম জনাব, সালাম তোমাকে। অন্ধকার ঘরখানার ভেতর যেন দম আটকে আসছে ক্লাইভের। পাশে দাঁড়িয়েছিল নতুন নবাব সুজা উল মুলুক মির্জাফর আলী খাঁ মোহাম্মদ জং আলমগীর, তার পাশে জগৎসেরজির দেওয়ানজি রঞ্জিত রায়, আর তার পাশে নবাবের শ্বশুর ইরেজ খাঁ, আর তার পাশে মহারাজ কৃষ্ণচন্দ্র, তার পাশে মেহেদি নেসার, মীর দাউদ, মীর কাসিম, রিহিদা রেজা আলী, আর তার পাশে হাতিয়ারগড়ের রাজা ছোটমশাই, মেজর কিলপ্যাট্রিক, বিচার, ওয়ার্ড, সবাই। সকলের মুখ যেন মুখ হয়ে গেছে ইতিহাসের বিচার দেখে। আর তার পাশে বশির মিয়া। কোত্থেকে একটা কানামাছি ভোঁ করতে করতে একেবারে নবাব মির্জা মোহাম্মদের ঘাড়ের উপর এসে বসল, বসে পাখা নাড়তে লাগলো, আর তারপর বলা নেই কয়া নেই, একেবারে ঠোঁটের ওপর। সেই ঠোঁটের ওপর বসেই মাছিটা হাত পা ছুটতে লাগলো এক মনে। কারোর কোনো ভূক্ষেপ নেই। চারিদিকে যে এত বড় বড় আমির ওমরাহ দাঁড়িয়ে আছে, সেদিকে কারোর খেয়াল নেই। ক্লাইভের আর সহ্য হলো না, তাড়াতাড়ি পকেট থেকে রুমালটা বার করে সেই দিকে দোলাতে লাগলো। ভাগো, বি অফ, বি অফ। সবাই মাছিটাকে লক্ষ্য করেছিল। কারোর এমন করে মনে লাগেনি, কারোর এমন করে মনে হয়নি যে বীরের অপমান সমস্ত মানুষের অপমান, বীরকে এমন করে অপমান হতে দিলে মানুষকেই অপমান করা হয়। মাছিটা উড়ে এসে ক্লাইভের মুখের কাছে বারদই ভোঁ ভোঁ করলে। সেটাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে ক্লাইভ বললে, একটা কাপড় ঢেকে দাও বডিটা। এই বলে মুখ ফিরিয়ে ঘরের বাইরে চলে এলো। নতুন নবাব মির্জাফর সাহেবও পেছন পেছন এসেছে। কর্নেল? রবার্ট ক্লাইভ মুখ ফিরালে। কসুর মাফ করবেন কর্নেল। কেন? ওয়াই? কি হয়েছে? আমি জবান দিয়েছিলাম যে মরিয়ম বেগম সাহেবাকে দরবারে আপনার হাতে নাজরানা দেব, কিন্তু আমি সেই কথা রাখতে পারিনি। ক্লাইভ সেই কথায় কোনো কান দিলে না, যেমন চলছিল তেমনি চলতে লাগলো। মির্জাফর সাহেব তখনও পেছন পেছন আসছে। নবাব মির্জা মোহাম্মদকেও আমি খুন করতে হুকুম করিনি কর্নেল, আমার হুকুম ছাড়াই মোহাম্মদী বেগ খুন করেছে। তাহলে কার হুকুমে নবাব খুন হলো? ও বলছে মিরন হুকুম দিয়েছিল। কোথায় গেল মিরন? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে জাহাঙ্গীরাবাদের দিকে গেছে বলে মনে হচ্ছে বেগমদের নিয়ে। আমি তালাশ করতে লোক পাঠিয়েছি। আর নবাবের সঙ্গে যেসব বাদী বেগম কয়েদ ছিল তারা কোথায় গেল? নেয়ামত চাবি খুলে দিয়েছিল কামরার, তারা কোথায় পালিয়ে গেছে কেউ জানে না। আচ্ছা, আপনি যান। মির্জাফর চলে যেতে মেজর কিলপ্যাট্রিক কাছে এলো। ক্লাইভ বলে, তুমি এক্ষুনি আর্মি নিয়ে চলে যাও কিলপ্যাট্রিক, আমি মিরনকে চাই। আই মাস্ট হ্যাভ হিম। তার সঙ্গে যেসব বেগম আছে তাদের সকলকেই চাই। মরিয়ম বেগমকেও যেমন করে হোক আমার চাই। হারি আপ।
কিন্তু ইতিহাসে যিনি দেবতা, তিনি আপন খেয়ালেই আপন সৃষ্টি স্থিতি প্রলয়ের কাজ চালিয়ে যান। তাই মানুষের ইতিহাস কেবল এই সৃষ্টি স্থিতি আর প্রলয়ের ইতিহাস। যেই হাতিয়ারগড় নবাব নিজামতের খেয়াল খুশির হাতিয়ার হয়ে একদিন তছনছ হয়ে গিয়েছিল, আবার সেই হাতিয়ারগড়ে ছোটমশাই ফিরে এসেছে। খবরটা আগেই পৌঁছে গিয়েছিল বড় বৌরানীর মহলে। ছোটমশাই আবার সেই ঘাটে এসে নামল। নায়েব, গোমস্তা, প্রজা, পাইক সবাই হাজির ছিল সেখানে। ছোটমশাই বজরা থেকে নামতেই গোকুল গিয়ে সামনে দাঁড়ালো। ছোটমশাই বলে, পালকি কই? পালকি আসেনি? দুর্গা ছোট বৌরানীকে বললে, নামো গো, এবার নামতে হবে আমাদের। ছোট বৌরানীরও যেন তখনও বিশ্বাস হচ্ছিল না। এতদিন পর আবার হাতিয়ারগড়ে ফিরতে পেরেছে, তা যেন তখনও বিশ্বাস হচ্ছিল না। তবু যে ভালোই ভালোই আসা গেল, তাও বুড়ো শিবের কল্যাণে। হাতিয়ারগড়ে পৌঁছেই বুড়ো শিবের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে, অনেক দিনের মানত। আস্তে আস্তে আলতা পরা একটি পা বাড়িয়ে দিয়ে ঘাটে নামলো ছোট বৌরানী। দুর্গা পেছন পেছন নামল। ছোট বৌরানী ঘোমটাটা ভালো করে কপালের উপর টেনে নামিয়ে দিলে, যেন বিয়ের পর নতুন বউ আসছে হাতিয়ারগড়ের রাজবাড়িতে। আগে আগে চলতে লাগলো ছোটমশাই। গোকুল মাথায় ছাতা ধরে চলছে পেছন পেছন। জগা খাজাঞ্চি মশাই ঠিক তারই পাশে। ছোট বৌরানী পালকির ভেতর উঠতেই দরজা দুটো বন্ধ হয়ে গেল। তারপর চলতে লাগলো ছাতিমতলার ঢিবির দিকে। ছাতিমতলার ঢিবিটা পেরিয়ে রাজবাড়ির অতিথিশালার বড় ফটক। অতিথিশালার বড় ফটকে মাধবঢালি পাহারা দিচ্ছিল লাঠি হাতে করে। ছোটমশাই কাছে যেতেই দুই হাত জোড়ো করে মাথা নিচু করে পেন্নাম করলে। ছোটমশাই বললে, কিরে, ভালো আছিস? জগা খাজাঞ্চি মশাই বললে, আগে আপনি ছিলেন না, এতদিন সব খাঁ খাঁ করছিল। ছোটমশাই সে কথায় কান্না দিয়ে যেমন চলছিল তেমনি চলতে লাগলো। অতিথিশালাটা বায়ে রেখে ডাইনে রাস্তা দিয়ে ভেতর বাড়ি যেতে হয়। ভেতর বাড়ির মুখেই পুকুর, শান বাঁধানো ঘাট। ঘাটের বাঁ দিকেই বুড়ো শিবের মন্দির। ছোট বৌরানীকে বিয়ে করে আসার পর প্রথমে বুড়ো শিবের মন্দিরে প্রণাম করতে হয়েছিল। ছোটমশাই সেই দিকেই যাচ্ছিল। পালকি থেকে নেমে ছোট বৌরানীও সেই দিকে যাচ্ছিল। হঠাৎ ওপর থেকে বড় বৌরানীর গলা শোনা গেল, দুর্গা। দুর্গা পেছন থেকে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলে, এই যে যাই বড় বৌরানী। গলার আওয়াজ শুনেই ছোট মশাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু বড় বৌরানীর গলা আবার শোনা গেল, ছোট মশাইকে বল বাড়ির অন্দরে যেন ছোট বৌরানীকে না নিয়ে ঢোকে। সবাই স্তম্ভিত হয়ে গেছে বড় বৌরানীর হুকুম শুনে। ছোটমশাই এগিয়েই যাচ্ছিল। একেবারে সিঁড়ির মুখের ওপর নিচে মুখোমুখি দেখা। ছোটমশাই বললে, কি বলছো তুমি? ওপর থেকে তেমনি গম্ভীর গলাতেই বড় বৌরানী বললে, ঠিকই বলছি, ছোট বৌরানীকে এই বাড়িতে আর ঢুকিও না। কিন্তু এই বাড়িতে ঢুকবে না তো কোথায় যাবে ও? বড় বৌরানী বলে, তাই এই বাড়ির বাইরে কি আর মাথা গোজবার জায়গা নেই কোনো চুলোয়? মাথা গোজবার জায়গা? বড় বউ, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। কোথায় থাকবে ছোট বউ? ওর কি বাপের বাড়ি আছে যে সেখানে যাবে? বাপের বাড়ি না থাকে তো হাতিয়ারগড়ের রাজবাড়িতে বারবাড়িও তো আছে, সেখানে থাকবে। পালকি থেকে নেমে বড় বৌরানী কথাগুলো কানে যেতেই মাথাটা যেন ঘুরতে লাগলো। দুর্গা ছোট বৌরানীকে ধরে ফেললে, নইলে হয়তো পড়েই যেত। বড় বৌরানী তখন ওপর থেকে বলছে, ছোটর বালিশ বিছানা অন্দরমহল থেকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, আজ থেকে সেখানেই শোবে ছোট। ছোটমশাই উপর দিকে তেমনি করে মুখ তুলে জিজ্ঞেস করলে, আর আমি? বড় বৌরানী বললে, তোমার যেখানে খুশি সেখানে শোবে, তোমাকে ভেতর বাড়িতে শুতে তো কেউ মাথার দিব্যি দেয়নি। এই বলে আর কথা বাড়ালো না বড় বৌরানী, পা বাড়িয়ে ভেতরের দিকে চলে গেল। ছোটমশাই আর কিছুই উত্তর দিতে পারলে না, সেখানেই পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। কিন্তু মরালিকে বেশি দিন থাকতে হয়নি দমদম হাউসে। তবুও যেই কদিন ছিল রোজ একবার করে গির্জায় যেত, বিশেষ করে যেত রবিবার দিনটায়।
দমদমায় ফিরিঙ্গি পাদ্রী সাহেব মরালির নাম দিয়েছিল মেরি, লোকে বলতো মেরি বেগম। বিরাট ক্যান্টনমেন্ট, তখনও ক্যান্টনমেন্ট পুরো হয়নি, কিন্তু সাহেবের ফৌজের লোকেরা কাছেই থাকত। বিরাট বিরাট হাতি ঘোড়া রাস্তা বল। তারপর রাস্তার মোড় ঘুরলেই সাহেবের বাগানবাড়ি। বাগানবাড়িটাও বিরাট। সামনের ফটকে পাহারা দিত ফৌজের লোক, বিনা মঞ্জুরিতে কাউকেই ভেতরে ঢুকতে দিত না। আর ক্লাইভ সাহেবের তখন অনেক কাজ। অষ্টাদশ শতকের রাজনীতি তখন আরও জটিল হয়ে উঠেছে। মির্জাফর সাহেবের সঙ্গে তখন ঝগড়া বেঁধে গেছে কোম্পানির। একদিন হঠাৎ ঝড়ের মতো এসে হাজির হয় সাহেব। ঘরে ঢুকেই যন্ত্রণায় অস্থির হয়ে বিছানায় শুয়ে পড়ে। মরালি বলে, কি হলো তোমার? আবার সেই ব্যথাটা বেড়েছে, কাল রাত্রিরে ঘুমোতে পারিনি। আবার সে এসেছিল। কে? সেই সাকসেস, ঠিক সেই রকমভাবে ঘরে ঢুকেছিল। তারপর সে ঘুমের ওষুধটা খেলে না কেন? কে দেবে ওষুধ? কেউ তো কাছে ছিল না। শেষকালে দেশে চলে গিয়েও রোগটা যায়নি সাহেবের। ইন্ডিয়া জয় করতে এসে ইন্ডিয়ায় শেষকালে ক্লাইভ সাহেবকে জয় করে ফেলেছিল। সাহেব শেষ জীবনে আফিম খাওয়া শুরু করে দিয়েছিল। আফিমই তাকে শেষ পর্যন্ত গ্রাস করেছিল। চিঠিতে পোয়েটকে লিখেছে, সেই আগেকার মতোই রাত্রেবেলা ঘুমের ঘোরে সেই লোকটা আসে, সেই সাকসেস। কেবলই বলে, সাকসেস মানেই সাফারিং। সেখান থেকেও মরালির কথা লিখত সাহেব। দ্য গ্রেট লেডি অব বেঙ্গল। সেখানে গিয়েও মরালিকে ভুলতে পারেনি সাহেব। মরালি মারা যাবার অনেক দিন পরেও চিঠি লিখত, কিন্তু একদিন আর চিঠি এলো না। চিঠি এলো মেম সাহেবের। মনে আছে তখন কয়দিন খুব ভাবনায় পড়েছিল মরালি। সাহেব একবার আসে, আবার একবার চলে যায়, বলে পূর্ণিয়ায় যাচ্ছি। কিন্তু সেই দিন আর ছাড়লে না মরালি। বলে, বলো কিছু খবর পেলে কিনা বলো। সাহেব বললে, বলছি তো কিলপ্যাটটিকে পাঠিয়েছি খুঁজতে। কিন্তু একটা মানুষকে খুঁজতে কদিন লাগে? সাহেব বললে, মিরন যে বড় শয়তান, সে যেসব বেগমদের নিয়ে লুকিয়ে রেখেছে কেউই জানে না কোথায় রেখেছে তাদের। তাহলে তোমরা আছো কি করতে? অতগুলো মেয়ে মানুষকে নিয়ে সে তো আর উড়ে যেতে পারে না, নিশ্চয়ই কোথাও আছে। ক্লাইভ বললে, জাহাঙ্গীরাবাদে নেই, আজিমাবাদেও নেই, পূর্ণিয়াতে নেই, হুগলিতেও নেই। সব জায়গায় দেখা হয়ে গেছে। তাহলে আর কোথায় যেতে পারে সে? আমিও তো তাই ভাবছি। কিন্তু সেদিন হঠাৎ এসে হাজির হলো কান্ত। বাগানবাড়িটার এক কোণে তখন ঘুমিয়ে পড়েছে মেলি বেগম। দূরে, অনেক দূরে বিরাট বটগাছের ডগায় কয়েকটা বাদুড় কিটকিট করে চিৎকার করছে। ঘণ্টা বাজিয়ে প্রহর গুনছে ক্যান্টনমেন্টের ফৌজি সেপাই। 1, 2, 3। রাত তখন গভীর। বটগাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ছে টপটপ করে। আর কান্ত সাগরের একটা কুঁড়ে ঘরের ভেতরে বসে বসে খাগের কলমে ভূষকালি দিয়ে উদ্ধব দাস এক মনে লিখে চলেছে, বেগম মেরি বিশ্বাস। আমি তোমাদের জন্য রাত জেগে জেগে এই মহাকাব্য লিখে চলেছি। এমনই এক রাতে একদিন হাতিয়ারগড়ের অতিথিশালায় গিয়ে আমি ঘুমিয়েছিলাম। ঠিক এমনই রাত সেই দিন। তখন জীবনকে তাচ্ছিল্য করেছিলাম, মৃত্যুকে অগ্রাহ্য করেছিলাম, বিবাহকেও অস্বীকার করেছিলাম। কিন্তু তারপর অনেক জীবন, অনেক মৃত্যু, অনেক বিবাহ দেখেছি। অনেক উত্থান, অনেক পতন, অনেক চক্রান্ত অতিক্রম করেছি। আজ বুঝেছি, মৃত্যু যার ছায়া, অমৃত তারই ছায়া। তাই মৃত্যু আর অমৃত তার কাছে দুই সমান। বুঝেছি, যার কাছে সব দ্বন্দ্বের পরিসমাপ্তি, তিনি হলেন চরম সত্য। পাপ আর পুণ্য, অর্থ আর পরমার্থ, সম্মান আর অপযশ, সমস্তই সেই চরম সত্যের কাছে গিয়ে একাকার হয়ে যায়। তার কাছে গিয়ে সব খণ্ড সত্তার বিচ্ছিন্নতা সম্মিলিত হয়ে ওঠে। ওমা, তুমি? হঠাৎ যেন বটগাছের ডালে বাদুড়দের কিতকিত শব্দ বন্ধ হয়ে গেল।
তুমি কোত্থেকে এলে? কোথায় ছিলে তুমি এতদিন? ওরা তোমায় কোথায় লুকিয়ে রেখেছিল? ওদিকে নিজের কুঁড়ে ঘরটার ভেতরে প্রদীপের শেখাটা আরেকটু বাড়িয়ে দিলে উদ্ধব দাস। এইবার শান্তি পর্ব লিখতে বসেছে। বেগম মেরি বিশ্বাস কাব্যের শেষ পর্ব। একটা যুদ্ধের মধ্য দিয়ে একটা জীবনের শেষ পর্ব, একটা যুগের অন্তিম পর্ব। কিন্তু সাহেব যে বললে মিরন নাকি তোমায় কোথায় লুকিয়ে রেখেছিল, সেখান থেকে পালিয়ে এলে কি করে? যদি বলে তিনি প্রেম স্বরূপ, তাহলে মানুষের পৃথিবীতে এত দুঃখ কেন, এত বিচ্ছেদ কেন? কেন বিরোধ এত আঘাত করে, কেন মৃত্যু এত হরণ করে? আর যদি বলে তিনি মঙ্গলময়, তাহলে মানুষের পৃথিবীতে এত অমঙ্গল কেন? তবে কি এই মন, এই বুদ্ধি, এই অহংকার, এর জন্যই এত বিরোধ, এত মৃত্যু, এত অমঙ্গল? আমি তো সব ছেড়েছিলুম। সংসারের বন্ধনের মধ্যে আমি তো আবদ্ধ হইনি, স্বার্থের বন্ধনেও তো আমি বাধা পড়িনি। কামনা, বাসনা, স্বার্থ সব কিছু তো ত্যাগ করেই আমি হরির দাস হয়েছিলুম। কিন্তু কই, মন, বুদ্ধি আর অহংকার তো আমি ত্যাগ করতে পারিনি। দেখো, তুমি এসেছো ভালোই হয়েছে। এবার চলো, আমরা দুজনে কোথাও চলে যাই। আজ তুমি যেখানে যেতে বলবে সেখানেই যাব। আজ আমি তোমার কথা রাখব। আজকে আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। লিখতে লিখতে দাঁড়ি বসালো উদ্ধব দাস। অনেক রাত হলো। কন্টনমেন্টের ঘণ্টিতে ঢং ঢং করে 4 বার বাজল। বিছানার এক পাশে উদ্ধব দাসের স্ত্রী শুয়েছিল। আলোটা নেবাতেই ঘুম ভেঙে গেছে। বলে, লেখা শেষ হলো? কিন্তু উত্তর দেবার আগেই বাইরে থেকে ডাক এলো, দাসমশাই, ও দাসমশাই। এত রাত্রে ফৌজি সেপাইদের ডাক কেন হঠাৎ? উদ্ধব দাস বাইরে বেরিয়ে এলো। সেপাইটা মশাল জেলে নিয়ে এসেছে। ভালো করে তখনও ভোর হয়নি। কি হলো, ডাকো কেন? আগে মেরি বেগম সাহেবা ডেকেছে আপনাকে। কেন? এত ভোরে আমাকে কেন? সাহেব এসেছে? সেপাইটা বললে, আগে হ্যাঁ, কর্নেল সাহেব এসেছে, কিলপ্যাট্রিক সাহেবও এসেছে। মরিয়ম বেগম সাহেবা ধরা পড়েছে জাহাঙ্গীরাবাদে, তাকেও এনেছে। আচ্ছা, চলো। এই বলে উদ্ধব দাস গায়ের চাদরটা জড়িয়ে নিলে। সেদিন কোথা থেকে যে কি হয়ে গেল, সবাই বেশ ছিল। মুর্শিদাবাদের মসনদে বসে মির্জাফর সাহেব তখন আগ্নেয়গিরির উত্তাপে ছটফট করছে। খাজাঞ্চিখানায় টাকা নেই। মুর্শিদকুলি খাঁ যা কিছু সম্পত্তি জমিয়ে রেখে গিয়েছিল, নবাব সুজাউদ্দিন খাঁ তা সব উড়িয়ে দিয়ে গিয়েছিল। আর তারপর নবাব আলীবর্দী খাঁ সারা জীবন বাদশাহী পেশকশ দিতে দিতে আর বর্গীদের হাঙ্গামা মেটাতে সব খরচ করে ফেলেছিল। আর শেষ 3 বছর অবশ্য কিছু জমেছিল। নবাব সিরাজউদ্দৌলা সেই জমানো টাকা মৃত্যুর দিন পর্যন্ত সব খরচ করে গেছে। আর তারপর এসেছে কর্নেল ক্লাইভ। ক্লাইভ টাকার তাগাদায় অস্থির করে মারে। কেবলই বলে, টাকা দাও, আরও টাকা দাও। আর তারপর মির্জাফর সাহেব দেখলে মসনদ পেয়েছে বটে, কিন্তু মুর্শিদাবাদের মসনদ চালাতে চায় ক্লাইভ। তারপর আছে ঘরে শত্রু বিভীষণ। রাজা দুর্লভরাম লুকিয়ে লুকিয়ে দল পাকায়। আর মিরন, তার কোনো দেখা নেই। ক্লাইভ তাকে খুঁজে বার করবার জন্য হুকুম পাঠায় সেখান থেকে। বেগমদের নিয়ে সে একবার যায় জাহাঙ্গীরাবাদে। সেখানে কিছুদিন লুকিয়ে থাকার পর হঠাৎ খবর আসে ক্লাইভের লোক তার পিছু নিয়েছে। তখন 2টো বজরা আবার আশ্রয় খোঁজে আরেকটা ঘাটে। এক ঘাট থেকে আরেক ঘাটে লুকোচুরি খেলে নবাব নিজামত। সেদিন আর ঠেকানো গেল না। পদ্মায় মাঝখান দিয়ে যখন চলছে 6খানা বজরা, হঠাৎই মনে হলো যেন পেছন পেছন ফিরিঙ্গি ফৌজেরা আসছে। মিরন চিৎকার করে উঠল, চালাও, জোরসে চালাও। 2টো বজরা তীরের বেগে ছুটে চলতে লাগলো জলের স্রোতে। সামনে ভীষণ অন্ধকার, পেছনেও অন্ধকার। অন্ধকারে সমুদ্রে জোয়ারে টান পড়ল হঠাৎ। আকাশ বাতাস উন্মাদ হয়ে উঠল।
পেছনে বজরার দাঁড়ের শব্দ কানে আসছে। চালাও চালাও, আরও জোরসে চালাও। ফিরিঙ্গিপোজ ভেবেছে কি লক্কাবাগের লড়াইতে জিতেছে বলে কি মুর্শিদাবাদের মসনদও তার দখলে চলে গিয়েছে? মসনদ তো মির্জাফর আলী মহম্মদ জং আলমগীরের। তাতে তুমি সারিকানা ফলাতে আসো কেন? আমি বেগমদের নিয়ে যেখানে খুশি রাখব, যা খুশি করব। আমার ইচ্ছে হলে আমি তাদের খুন করে ফেলব। দূর থেকে কিলপাট্টিক সাহেবের গলার আওয়াজ এলো, হল্ট হল্ট। মিরন আবার চিৎকার করে উঠল, জোরসে চালাও, জোরসে। কিন্তু জোরে চালাতে বললেই তো নৌকো আর জোরে চলে না। ভেতরে জোর না থাকলে বাইরে সে দুর্বল হয়ে পড়বেই। নবাব আলীবর্দীর সময় থেকেই নবাব নিজামত ফতুর হয়ে গিয়েছিল, আর যেটুকু জোর তখনও ছিল তাও নিঃশেষ হয়ে গিয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সময় থেকে। আজ সেই নবাব আর নেই, আজ সেই নবাব নিজামত আর নেই। আজ প্রাণপণে বৈঠা ঠেললেও নৌকো আর চলবে না। আজ সমুদ্রের ওপার থেকে আরেক ফৌজ এসেছে। তাদের তেজ আরও বেশি, তাদের জোর আরও তীব্র, তাদের বিক্রম আরও ভয়ঙ্কর। তারা অনেক দূর থেকে আসছে। তোমার গরুর গাড়ি, তোমার নৌকোর যুগ এখন শেষ হয়ে এসেছে। এইবার তাদের দেশ থেকে আসছে স্টিম ইঞ্জিন, কলের জাহাজ, ছাপাখানা। আসছে ধান ভাঙার কল, কাপড় বোনার মিল। আসছে নোট ছাপানোর মেশিন। আসছে গান শোনাবার গ্রামোফোন। আর আসছে ছবি তোলার ক্যামেরা। এবার ওদের জোয়ার এসেছে, আর তোমাদের ভাটা। ওদের সঙ্গে তোমরা পারবে কেন? তুমি কাঁদছ নাকি? তোমার বাংলা মুলুকের নবাব খুন হলো বলে তুমি কাঁদছ? কিন্তু নবাবকে যদি আজ বাঁচিয়ে রাখি তো তোমাদের ভাটার কাল যে আর কাটবে না। তোমাদের গরুর গাড়ি আর নৌকোর যুগ যে আর শেষ হবে না কোনো কালে। কিন্তু তখন আর কাঁদলে কি হবে? যা হবার তা হয়ে গেছে। তখন সেই সিরাজউদ্দৌলার মৃতদেহটাই একটা হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। একবার মহিমাপুর, একবার চকবাজার, একবার মনসুরগঞ্জ, একবার জাফরগঞ্জ, আর সকলের শেষে এসে থামল চেহিল সুতুনের সামনে। তোমরা দেখো তোমাদের মরা নবাবকে, আর কাঁদো। চোখ মুছতে মুছতে তোমরা ভাবো যে মুর্শিদাবাদের নবাবের এই শাস্তি কেন হলো। যেই নবাবকে কুর্নিশ না করলে একদিন তোমাদের গর্দান যেত, আজ ইচ্ছে করলে তার মুখে থুতুও ফেলতে পারো। কেউ গর্দান নেবে না, কেউ কোনো বাধা দেবে না, কেউ বারণও করবে না। খোদা হাফিজ। সে সময়ে বেগমদের বড় কষ্ট হয়েছিল। নানি বেগম জীবনে কখনো এমন করে টানা পোড়েনের হাতিয়ার হননি। আমিনা বেগম, ঘসেটি বেগম, ময়মনা বেগম সবাই নবাব আলীবর্দীর আদরে মানুষ হয়েছে। তুমি কোথায় নজর আলী? তোমাকে খুঁজতে আমি চেহেল সুতুন থেকে বেরিয়ে একদিন চকবাজারের রাস্তায় নেমেছিলাম। রাস্তায় নেমে সারাফত আলীর খুশবু তেলের দোকানে গিয়ে উঠেছিলাম। তুমি এখন কোথায় নজর আলী? নানি বেগম বোধহয় একমাত্র বেগম যার মুখে সেদিন কোরআনের বাণী উচ্চারিত হয়েছিল। খোদাতালা, তোমাকে বরাবর আমি ভয় থেকে রক্ষা করতে বলেছি, বিপদ থেকে রক্ষা করতে বলেছি, মৃত্যু থেকে রক্ষা করতে বলেছি, কিন্তু কখনো তো ব্যর্থতা থেকে রক্ষা করতে বলিনি, জড়তা থেকে রক্ষা করতে বলিনি, তোমার অপ্রকাশ থেকে রক্ষা করতে বলিনি। আজ তার জন্য তুমি আমায় শাস্তি দাও খোদাতালা। উদ্ধব দাস লিখে গেছে, 6টা বেগমকে যখন একসঙ্গে মিরন সেই গভীর রাত্রে পদ্মার জলে ডুবিয়ে দিয়েছিল তখন কারোর মাথায় বজ্রাঘাত হয়নি, কোথাও উল্কাপাত পড়েনি, একটা তারাও খসে পড়েনি মাটিতে। কিন্তু একজনের আরতি বুঝি কেউই শুনতে পায়নি, সে হলো কান্ত। কান্তর আরজি মিরন শোনেনি, মেজর কিলপ্যাট্রিকও শোনেনি। আকাশ, বাতাস, অন্তরিক্ষ, ঈশ্বর, খোদা, গড কেউই শুনতে পায়নি। শুধু বোধহয় শুনতে পেয়েছিল মরালি। দমদম ক্যান্টনমেন্টে ক্লাইভ সাহেবের বাগান বাড়িটার একটা ছোট ঘরে শুয়েছিল সে। সারাদিন পর নিজের হাতে এক মুঠো ভাত সেদ্ধ করে কোনো রকমের পেটে দিয়েছে। দূরে, অনেক দূরে বিরাট বটগাছটার ডগায় তখন কয়েকটা বাদুড় কিচকিচ করে চিৎকার করছে।
ঘণ্টা বাজিয়ে প্রহর গুনছে ক্যান্টনমেন্টের ফৌজি সেপাই। 1, 2, 3। রাত গভীর। বটগাছের পাতা থেকে শিশির পড়ছে টপটপ করে। কান্তসাগরের একটা কুঁড়ে ঘরের ভেতর বসে তখনও খাগের কলমে ভূষকালি দিয়ে উদ্ধব দাস এক মনে লিখে চলেছে বেগম মেরি বিশ্বাস। আমি তোমাদের জন্য রাত জেগে জেগে এই মহাকাব্য লিখে চলেছি। এমনি এক রাতে একদিন হাতিয়ারগড়ের অতিথিশালার মধ্যে ঘুমিয়েছিলাম। সেও ঠিক এমনই রাত। তখন জীবনকে তাচ্ছিল্য করেছিলাম, মৃত্যুকে অগ্রাহ্য করেছিলাম, বিবাহকেও অস্বীকার করেছিলাম। কিন্তু তারপর অনেক জন্ম, অনেক মৃত্যু, অনেক বিবাহ দেখেছি। অনেক উত্থান, অনেক পতন, অনেক চক্রান্ত অতিক্রম করেছি। কিন্তু বুঝেছি মৃত্যু যার ছায়া, অমৃত তারই ছায়া। তাই মৃত্যু আর অমৃত তার কাছে দুই সমান। বুঝেছি যার কাছে সব দ্বন্দ্বের পরিসমাপ্তি তিনি হলেন চরম সত্য। পাপ আর পুণ্য, অর্থ আর পরমার্থ, সম্মান আর অপযশ, সমস্তই সেই চরম সত্যের কাছে গিয়ে একাকার হয়ে যায়। তার কাছে সব খণ্ড খণ্ড সত্তার বিচ্ছিন্নতা সম্মিলিত হয়ে ওঠে। উমা, তুমি? কান্তর মুখখানা যেন সাদা ফ্যাকাশে হয়ে গেছে। মরালি ধর্মর করে উঠে বসল, বলে, তোমার এরকম চেহারা হয়েছে কেন? আমি যে তোমাকে কতদিন থেকে খুঁজছি। সব জায়গায় তোমার খোঁজ করতে সাহেবের লোক গেছে। কোথায় ছিলে তুমি? মরালির মনে হলো কান্তর চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়েছে। এ কি, তুমি কাঁদছ? মরালি আঁচল দিয়ে কান্তর চোখ দুটো মুছিয়ে দিলে, বলে, এবার আমি তোমার কথা শুনব। জানো, একদিন তুমি আমাকে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যেতে বলেছিলে। সেদিন যাইনি, কিন্তু আজ আমি তোমার সঙ্গে চলে যাব। তোমার দেশ বড় চাতরা, সেখানেই চলে যাব দুজনে। লোকে যাই বলুক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কান্তর মুখ দিয়ে এতক্ষণে যেন কথা বেরোলো, বলে, জানো, আমার বড় কষ্ট হচ্ছে। কষ্ট? কিসের কষ্ট? এবার তুমি আমার কাছে এসে গেছো। এবার আর তোমার কোনো কষ্ট থাকবে না। এইবার আমি তোমার কাছে কাছেই থাকব। ওই মিরনটা বড় বদমাইশ লোক। ওরা সবাই বদমাইশ। মেহেদিনেসার, মিরন, মীর দাউদ, মীর কাসিম, রেজা আলী, মির্জাফর, সবাই বদমাইশ। আমি সাহেবকে বলে এইবার সবাইকে জব্দ করব। সবাইকে মসনদ থেকে হটাবো। ওরা থাকতে কারোর শান্তি নেই। কান্ত চুপ করে শুনছিল, বলে, ওদের কথা এখন থাক, শুধু তোমার কথা বলো। তুমি সুখী হয়েছ? মরালি বললে, না না, ওদের কথা থাকবে কেন? ওরা বেঁচে থাকতে কি আমাদের সুখ হবে? তারপর একটু থেমে বললে, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। তোমাকে খোঁজবার জন্য আমি সাহেবকে বলে সব জায়গায় লোক পাঠিয়েছিলাম। জাহাঙ্গীরাবাদে, পূর্ণিয়ায়, আজিমাবাদে, হুগলিতে, কোনো জায়গাতেই তোমাকে আর খুঁজতে বাকি রাখিনি। সে ভালোই হলো, তুমি ফিরে এসেছ। এইবার চলো, আমার সঙ্গে এইবার চলো। কান্ত বললে, কোথায়? যেখানে তোমার খুশি, কিন্তু এখানে আর নয়, এই দেশে আর নয়, যেখানে নবাব, আমির, ডেহিদার, মীরবক্সি কেউ নেই। এবার সেই দেশে চলে যাব। যদি কেউ তোমার নিন্দে করে, যদি কেউ তোমাকে একঘরে করে। মরালি বললে, এখন আমি আর কাকে পরোয়া করব বলো? আমি যাদের যাদের বাঁচাতে চেয়েছিলাম তাদের কেউই রক্ষে পায়নি। নবাবকে খুন করে মেরেছে মিরন। হাতিয়ারগড়ের ছোট বৌরানীকেও তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। কি যে সব হয়ে গেল, সে যাক। তবুও তুমি যে শয়তানদের হাত থেকে বেঁচে ফিরে এসেছ, এটাই আমার ভাগ্য। এখন আমার নিন্দে রটলেই বাকি। আর তাছাড়া আমি তো আর এখন হিন্দু নই, এমনকি মুসলমানও নই। এখন আমি এখানকার গির্জায় গিয়ে খ্রিস্টান হয়ে গেছি। এখন কে আমাকে কি বলবে? কার অত সাহস হবে? কান্ত বললে, তাহলে চলো। মরালি বললে, চলো। কোথায় যাবে? মরালি বললে, যেখানে তোমার খুশি সেখানেই চলো। এই বলে উঠে দাঁড়াতেই হঠাৎ বাইরে থেকে ডাক এলো,
বেগম সাহেবা, বেগম সাহেবা। আর সঙ্গে সঙ্গেই মরালির ঘুমটা ভেঙে গেছে। কোথায়, কোথায় গেলে তুমি? অন্ধকারের মধ্যে চারিদিকে চেয়ে মরালির চোখ দুটো অস্থির হয়ে উঠল। নেই, কোথাও নেই। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল নাকি? বাইরে থেকে আবার ডাক এলো, বেগম সাহেবা, বেগম সাহেবা। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে আসতেই মরালি দেখলে সামনের উঠোনে অনেক মানুষের ভিড়। দূরে মাথা হেট করে দাঁড়িয়ে আছে ক্লাইভ সাহেব, তার পাশে মেজর কিলপ্যাট্রিক, আর তার পাশে ওয়াট, তার পাশে ম্যানিংহাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হোমরা চোমরা সাহেবেরা সবাই এসেছে, আর সকলের পেছনে চুপ করে দাঁড়িয়ে আছে উদ্ধব দাস। কারোর মুখে টু শব্দটি নেই। মরালি সকলের মুখের দিকে চেয়ে অবাক হয়ে রইল। তোমরা আমাকে ডেকেছ কেন? কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? বলো, কথা বলো। সামনের দিকে এগিয়ে যেতে যেতে হঠাৎ নজরে পড়ল কে যেন মাটির ওপর শুয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে মাথায় যেন বজ্রাঘাত হলো মরালির। এক নিমেষে সামনে এগিয়ে গেল। কে তুমি? তুমি কে? কে তুমি? কে? বলতে বলতে মরালি সামনে ঝাঁপিয়ে পড়ল, আর তার মনে হতে লাগলো যেন দূর থেকে একটা অস্ফুষ্ট প্রার্থনার বাণী ভেসে আসছে। তুমি তাকে সুখী করো ঈশ্বর। সে যেন মুর্শিদাবাদের পাপ আর পঙ্কিলতা থেকে অনেক দূরে চলে যেতে পারে। অনেক দূরে গিয়ে সে যেন শান্তি পায়। সে যেন সুখ পায়, সংসার পায়, স্বামী পায়, সন্তান পায়। দূরে বিরাট বটগাছটার ডালে বাদুড়গুলো কিচকিচ শব্দ করতে লাগলো। ক্যান্টনমেন্টের ফৌজি সেপায় ঘণ্টা ঘড়ি পিটিয়ে প্রহর গুনতে লাগলো। লেখক বিমল মিত্র বলছেন, এর অনেক পরের কথা। আমি তখন ইউনিভার্সিটির ছাত্র। রাস্তায় জসিম উদ্দিন সাহেবের সঙ্গে একদিন দেখা। তখনও বিশ্ববিখ্যাত কবি হননি জসিম সাহেব। এমএ ক্লাসে বাংলা পড়ি, আর জসিম সাহেব ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার। কবি হিসেবে সেই সময়ই তিনি বাংলাদেশে সুবিখ্যাত হয়ে উঠেছেন। রায়বাহাদুর দীনেশচন্দ্র সেনকে বাংলা পুঁথির সন্ধান দেন। কোথাও নকশা কাটা মাটির হাঁড়ি, পুতুল, কাঁথা এসব পেলে এনে দেন দীনেশ সেন মশাইয়ের কাছে। ইউনিভার্সিটিতে সেই পুঁথি ভালো দাম দিয়ে কিনে নেয়। জসিম সাহেবকে একদিন বললাম, একটা ভালো পুঁথির সন্ধান পেয়েছি জসিম সাহেব, আপনি দেখবেন? কিসের পুঁথি? কি পুঁথি? নাম কি? আমি বললাম, নাম বেগম মেরি বিশ্বাস। জসিম সাহেব কৌতূহলী হলেন। অদ্ভুত নাম তো। মুসলমান বটে, খ্রিস্টানও বটে, আবার হিন্দুও বটে। কত বছরের পুরনো? বললাম, মনে হচ্ছে 100-2 বছর আগেকার। পলাশির যুদ্ধের ব্যাপারে নিয়ে লেখা। কবির নাম উদ্ধব দাস। প্রায় 1000 পাতার পুঁথি। জসিম সাহেব বললেন, জাল নয় তো? আজকাল আবার কাঠ কয়লায় ধোঁয়া লাগিয়ে পাতাগুলোকে পুরনো করবার কায়দা শিখেছে লোকেরা। বললাম, মনে তো হয় না। আপনি পুঁথি এক্সপার্ট, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। কত চাইছে? বললাম, কিছুই চাইছে না, বেচা কেনার কথাই ওঠেনি, শুধু একবার আপনাকে দেখতে বলছি। কবে যাবেন বলুন? বেশি দূরে নয়, বাগবাজারের খালের ধারে। জসিম সাহেব সব শুনে বলেছিলেন, ঠিক আছে, একদিন যাব। সেসব কত দিনের কথা। তারপরে কত কাণ্ড হলো। যুদ্ধ বাঁধল, বোমা পড়ল, দুর্ভিক্ষ হলো, হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধল, দেশ ভাগাভাগি হলো। বলতে গেলে সব ওলটপালট হয়ে গেল। জসিমউদ্দিন সাহেবও পাকিস্তানে চলে গেলেন। এখন হয়তো আর সেসব কথা মনেও নেই তার। মনে না থাকবারই কথা, কিন্তু আমি ভুলতে পারিনি। বেগম মেরি বিশ্বাসের একেবারে শেষ পর্বে, অর্থাৎ শান্তি পর্বে যে কাহিনী লিখে গেছেন উদ্ধব দাস, তার বুঝি তুলনাই নেই প্রাচীন সাহিত্যের ইতিহাসে। দিন 15 পরেই জসিমউদ্দিন সাহেবকে নিয়ে গেলাম পশুপতিবাবুর বাড়িতে। পথে সমস্ত গল্পটাই বলতে বলতে চললাম। জসিম সাহেব খুবই আগ্রহ ভরে শুনছিলেন। থামতেই বললেন, তারপর
আমি তখন বেগম মেরি বিশ্বাসের পাতার মধ্যে যেন অবগাহন করে আছি। বললাম, কোন পর্যন্ত বলেছি? জসিম সাহেব বললেন, সেই যে মরিয়ম বেগমকে ধরে আনা হলো, পদ্মার উপরে বজরা থেকে মরালি ঝাঁপিয়ে পড়ল। বললাম, উদ্ধব দাস এই শান্তি পর্বের মধ্যে সমস্ত বেগম মেরি বিশ্বাস কাব্যের নির্যাসটুকু দিয়ে গেছেন। পুঁথিটা যদি হারিয়েও যায় কিংবা নষ্ট হয়ে যায়, বাংলাদেশের একটা দিক লুপ্ত হয়ে যাবে চিরকালের মতো। কারণ পুঁথির পাতা ছাড়া আর কোনো চিহ্নই আর কোথাও নেই। চেহেল সুতুর নেই, সেই জাফরগঞ্জ নেই, মনসুরগঞ্জ নেই, মির্জাফর, মিরন, মীর কাসিম, মীর দাউদ, মেহেদি নেসার, রেজা আলী কেউই নেই। এমনকি সেদিনকার সেই ক্লাইভ সাহেবও নেই। দিল্লির বাদশার কাছ থেকে পাওয়া সেই উপাধি জবরদস্ত উলমুলুক নাসিরউদ্দৌলার শবত জং বাহাদুর কর্নেল ক্লাইভও ইতিহাস থেকে উবে গেছে। কোথায় যে তাকে সমাধি দেওয়া হয়েছে তার চিহ্ন মাত্র নেই। 1774 সালে 22শে নভেম্বর তারিখে তাস খেলতে বসে ক্লাইভ সাহেব কি তাস হাতে পেয়েছিল কে জানে? হয়তো কুইন অফ স্পেস, ইস্কাবনের বিবি। সেই ইস্কাবনের বিবিটা হাতে নিয়ে পাশের ঘরে গিয়ে উঠেছিল। পেগি ডাকলে, কি হলো রবার্ট, উঠে গেলে কেন? কি হলো? রবার্ট তখন পাশের ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছে। আজ তোমরা কেউ আমার নও। আমি তোমাদের জন্য ইন্ডিয়াতে এম্পায়ার তৈরি করে দিয়েছি। তবুও তোমরা আমাকে চোর বলে, ডাকাত বলে, গুন্ডা বলে অভিহিত করেছ। তোমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছ আমাকে। আমাকে গালাগালি দিয়েছ, আমাকে শাস্তি দিয়েছ, আমাকে অসম্মান করেছ। রবার্ট, রবার্ট! হঠাৎ ভেতর থেকে একটা পিস্তলের আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গে 18 শতাব্দীর ব্রিটিশ সাম্রাজ্যের ভিত মজবুত হয়ে গড়ে উঠল 200 বছরের মতো। এখন যেখানে ওয়েস্ট ক্যানেল রোড আর ইস্ট ক্যানেল রোড দুই ফাঁক হয়ে দুই দিকে চলে গেছে, তারই মাঝখানকার ভূখণ্ডটুকুর ওপর ছিল সেই দিনকার ক্লাইভ সাহেবের জমিদারি, দমদম ক্যান্টনমেন্ট। আর সেই বিরাট দমদম হাউসের বড় বড় গোল গোল থামগুলো আজও ছাদটা মাথায় নিয়ে 200 বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে গেছে জোড়া জোড়া লম্বা রেল লাইন। রেলে চড়ে যারা যায় তারা কেউ জানে না, কেউই চেনে না ওই বাড়িটাকে। তারা জানেও না যে একদিন এখানেই এসে হাজির হয়েছিল মহারাজা কৃষ্ণচন্দ্র, নবাব মির্জাফর আলী, হাতিয়ারগড়ের ছোট মশাই জগৎ শেঠজি। ওর সামনে ছিল জলাজমি। এখনকার সল্ট লেক ওই দমদমের বাড়ির বারান্দা থেকে দেখা যেত দিগন্ত জুড়ে বিরাজ করছে। এখনও ওইখানে সেই বিরাট বটগাছটার পাতা থেকে শিশির পড়ে টপটপ করে। কান্তসাগর বুঝি এখন আর নেই। তার জায়গায় রিফুইজিদের বাড়ি উঠেছে সার সার। রাত্রে সেখানে এখনও জোনাকি জ্বলে, গাছের ডালে বাদুড়গুলো কিচকিচ করে। মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন ঘুরে ঘুরে উড়ে যাবার সময় একটু ধোঁয়া ছেড়ে মেঘের মধ্যে অদৃশ্য হয়ে যায়। উদ্ধব দাসের শান্তি পর্ব থেকে জানা যায়, সেদিন যখন ভোররাত্রে উদ্ধব দাসকে কান্তসাগরের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে ক্লাইভ, তখন মনসুরগঞ্জের একটা কামরার মধ্যেও ডাক এসেছিল নতুন নবাব মির্জাফর সাহেবের। মহারাজ কৃষ্ণচন্দ্রের ডাকে এসেছিল কৃষ্ণনগরে, আর হাতিয়ারগড়েও ডাক এসেছিল ছোট মশাইয়ের। জগৎ শেঠজিকে ঘুম ভাঙিয়ে ডেকেছিল দেওয়ানজি রঞ্জিত রায় মশাই। কে? জগৎ শেঠজি ঘুম থেকে উঠে পড়লেন। কি খবর? দেওয়ানজি বললে, কর্নেল ক্লাইভ খুব রেগে গেছে, আবার বোধহয় লড়াই করতে আসবে মুর্শিদাবাদে। সে কি? কেন? আবার কি হলো হঠাৎ? সবই তো মিটমাট হয়ে গিয়েছিল। দেওয়ানজি বললে, না না, সেই জন্য নয়। গোলমাল বাঁধিয়েছে মিরন, সে ধরা পড়েছে। মিরন ধরা পড়েছে? ঠিক ধরা পড়েনি, কিন্তু বেগমদের নিয়ে যখন পালাছিল তখন কিলপ্যাট্রিক সাহেব তাদের তাড়া করে। মিরন তাড়াতাড়ি সবগুলো বেগমকে পদ্মায় ডুবিয়ে দিয়ে পালিয়ে গেছে। তারপর? তারপর আর কি, আমাকে এখন মনসুর গতিতে ডেকে পাঠিয়েছিল মির্জাফর সাহেব। নবাব বড় ভাবনায় পড়েছে। একে চুক্তির পুরো টাকাটা দিতে পারেনি, তার উপর আবার এইবারে কিস্তির 19 লক্ষ টাকা দিতে হবে। এখন যদি আবার রেগে গিয়ে ক্লাইভ সাহেব বেশি টাকা চায়। জগৎ শেঠজি বললেন, তা আমাকে কি করতে হবে? নবাব বলছিল,
আপনি যদি একবার ক্লাইভ সাহেবের দমদমার বাগান বাড়িতে যান। আমি? কথাটা ভেবে দেখছিলেন জগৎ শেঠজি। ফরাসিদের কাছে 7 লক্ষ টাকা হাওলাত দেওয়া আছে জগৎ শেঠজির। সেই টাকাটা ফিরিঙ্গিদের খুশি রেখে আদায় করতে হবে। তাদের এখন চটানো ভালো নয়। বললেন, ঠিক আছে, তাহলে নবাবকে খবর দাও, আমি যাব। এমনি করে মির্জাফর সাহেব কৃষ্ণনগরেও খবর পাঠিয়েছিল। মহারাজের ঘুম ভাঙিয়ে খবর দিলেন কালীকৃষ্ণ সিংহ মহাশয়। তিনিও তৈরি হয়ে নিলেন ক্লাইভ সাহেবের দমদমার বাগান বাড়িতে আসবার জন্য। হাতিয়ারগড়ে জগা খাজাঞ্চি মশাইও ঘুম থেকে ডেকে তুললে ছোটমশাইকে। ছোটমশাইও তৈরি হলেন। তার বজরা তৈরি হলো নদীর ঘাটে। সবাই ভেবেছিল দমদমাতে গিয়ে কর্নেল সাহেবের রাগ ভাঙাতে হবে, হয়তো আরও টাকা কবুল করতে হবে। ফিরিঙ্গি মানুষ, চশমখোরের মতো। প্রায় 200 নৌকো ভর্তি টাকা পয়সা গয়না নিয়ে গিয়েছে সিন্ধুক বোঝাই করে। তা তো পেট ভরেনি। 24 পরগনার জমিদারি পেয়েও খুশি হয়নি। হয়তো আরও কিছু চাই বেটা। কিন্তু দমদম হাউসের সামনের মাঠে গিয়ে সবাই অবাক। সেখানে অনেক ভিড় জমেছে মানুষের। আশেপাশের গাঁ থেকে পিলপিল করে দলে দলে ছেলে বুড়ো মেয়েরা সব আসছে কন্টনমেন্টের মাঠে। ফৌজের লোকেরা দাঁড়িয়ে আছে চারিদিক ঘিরে। মেজর কিলপ্যাট্রিক আছে, ওয়াটস আছে, বিচার, ম্যানিংহাম আর ক্লাইভ সাহেব। আর তার পাশে দাঁড়িয়ে মুন্সি নবকৃষ্ণ আর রামচাঁদ। পালকিগুলো কাছে যেতেই জিনিসটা পরিষ্কার হয়ে গেল। কাকে যেন ঘিরে সবাই বিস্ময়ে, শ্রদ্ধায়, আতঙ্কে নিঝুম হয়ে আছে। ক্লাইভ সাহেব জগৎ শেঠজিকে দেখেই এগিয়ে এলো। গুড মর্নিং। জগৎ শেঠজি জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এখানে? এত ভিড় কিসের? ততক্ষণে মির্জাফর, কৃষ্ণচন্দ্র, ছোটমশাই সবাই এসে পড়েছেন। তারাও অবাক হয়ে গেছেন। বললেন, ও কে? ওখানে শুয়ে কে? জসিমউদ্দিন সাহেবকে নিয়ে পশুপতিবাবুর বাড়িতে যখন পৌঁছালাম তখন বেশ সন্ধে হয়ে গেছে। পশুপতিবাবু তখন বাড়িতেও নেই। একজন ছেলে দরজা খুলে দিলে, বললে, আপনারা বসুন, বাবা এখনও অফিস থেকে ফেরেননি, তিনি এক্ষুনি এসে পড়বেন। আমি জসিম সাহেবকে বললাম, এই হচ্ছে পশুপতিবাবুর ছেলে, এরা খা বিশ্বাস। ক্লাইভ সাহেব দিল্লির বাদশার কাছ থেকে উদ্ধব দাসের জন্য খা বিশ্বাস উপাধি এনে দিয়েছিল, নিজেরও নতুন উপাধি আনিয়েছিল। কিন্তু তারপর কি হলো? বললাম, তারপর সে এক অদ্ভুত কাণ্ড। সেই ভোররাত্রে যখন উদ্ধব দাস কান্তসাগর থেকে এসে হাজির হলো তখনও বিশ্বাস করেনি যে এমন কাণ্ড ঘটবে। মেজর কিলপ্যাট্রিক সেদিন যখন পদ্মার ওপর 6খানা বজরা আক্রমণ করলে তখন মিরন আর কোনো উপায় না পেয়ে সবগুলো বেগমকে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু কিলপ্যাট্রিকের ফৌজের দলের লোকেরা অত সহজে ছাড়েনি তাদের। তারাও সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়েছিল। আর যাদের যাদের খুঁজে পাওয়া গিয়েছিল তারা কেউই বেঁচে ছিল না। শুধু কান্তর চোখের পাতা দুটো বোধহয় একটু নড়ছিল। আর সবাইকে রেখে তারা তাকেই নিয়ে এসেছিল দমদম হাউসে। কিন্তু তারও পরাময় তখন বুঝি ফুরিয়ে এসেছে। আর যেটুকু বাকি ছিল তাও রাস্তাতেই শেষ হয়ে গিয়েছিল। মেজর কিলপ্যাট্রিক সেই প্রাণহীন শরীরটাকে বয়ে নিয়ে এসেছিল দমদম হাউসের উঠোনে। ক্লাইভ প্রথমে বলেছিল কবর দিতে, কিন্তু মরালি বললে, না, সব দায়ের ব্যবস্থা করতে হবে। তা সেই ব্যবস্থাই হলো শেষ পর্যন্ত। কাঠ এলো, পুরুতমশাইও এলো, চিতা সাজানো হলো। একদিন যেই মানুষ চকবাজারের রাস্তায় গণৎকারের কাছে হাত দেখিয়ে ভবিষ্যৎ জানতে চেয়েছিল, তার ভবিষ্যৎ দমদম হাউসের উঠোনের ওপর আগুনে পুড়িয়ে ছাই করবার সব ব্যবস্থাই পাকা করা হলো। চিতার ওপর শোয়ানো হলো কান্তকে। জ্বলন্ত আগুনের শিখায় সব ভস্য করার হিন্দু রীতি যথাযথ পালন করা হলো। ক্লাইভ সাহেব কোনো কিছুর ত্রুটি রাখতে দিলে না। মরালি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা করে দিলে। ঘি চাই, চাল চাই, ফুল, চন্দন, যা কিছুর প্রয়োজন সবই সাহেবকে বলে জোগাড় করালে। তারপর চিতায় আগুন লাগাবার পালা। হঠাৎই মেরি বেগম বললে, থামুন পুরুতমশাই, আমি আসছি। এই বলে বাড়ির ভেতর চলে গেল।
খানিক পরে যখন ফিরে এলো তখন একটা নতুন লাল পাড় শাড়ি পরেছে, সিঁথিতে সিঁদুর দিয়েছে, পায়ে আলতা পরেছে, কপালে টিপ। আস্তে আস্তে সাজানো চিতার দিকে এগিয়ে যাচ্ছে দেখে ক্লাইভ সামনে গিয়ে দাঁড়ালো। বললে, কোথায় যাচ্ছ? মরালি বললে, আমাকে বাধা দিও না। ক্লাইভ সাহেব চমকে উঠেছে। বললে, সে কি, তুমিও চিতায় উঠবে নাকি? মরালি বললে, হ্যাঁ, আমাকে এইবার আর তুমি বাধা দিও না। কি বলছো তুমি? তুমি কি হিন্দু? তুমি যে এখন খ্রিস্টান হয়েছ। মরালি বললে, না, এবার তুমি আর আমাকে বাধা দিও না। একবার অনেক দিন আগে ও দেরি করে এসেছিল, এইবার ও আগে এসেছে। এবার আমাকে আর তুমি দেরি করিয়ে দিও না। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে যেতে দাও, পথ ছাড়ো। সেই অস্পষ্ট ভোরবেলায় নির্জন দমদম হাউসের উঠোনে দাঁড়িয়ে ক্লাইভ সাহেবের বড় ভয় করতে লাগল। মেজর কিলপ্যাট্রিক তখন হতবাক হয়ে গেছে। মেরি বেগম সতী হবে নাকি? হিন্দু মেয়েরা যেমন মৃত স্বামী চিতায় উঠে পুড়ে মরে, তেমনি করবে নাকি? সঙ্গের ফৌজি সিপাহীরাও তখন তাজ্জব হয়ে মেরি বেগমের কাণ্ড কারখানা দেখছে। সরো তুমি। ক্লাইভ বললে, না না, তোমাকে আমি কিছুতেই পুড়ে মরতে দেব না। মরালি এবার খানিকক্ষণ সাহেবের মুখের দিকে চেয়ে চুপ করে রইল। তারপর বললে, তুমি আমায় বাধা দেবার কে? কিন্তু তোমার নিজের স্বামী তো বেঁচে রয়েছে। কিলপ্যাট্রিক সাহেব তাড়াতাড়ি একজন সেপাইকে পাঠিয়ে দিলে কান্তসাগরে উদ্ধব দাসকে ডেকে পাঠাতে। উদ্ধব দাস এসে সব শুনে চুপ করে রইল। ক্লাইভ বললে, পোয়েট, তুমি তোমার ওয়াইফকে পুড়ে মরতে বারণ করো। তুমি বারণ করলে শুনতে পারে, আমার কথা শুনছে না। বারণ করো, বারণ করো। উদ্ধব দাস সাহেবের মুখের দিকে চেয়ে হাসতে লাগল। কি পোয়েট, তুমি বারণ করবে না? তুমি তোমার ওয়াইফকে চোখের সামনে পুড়ে মরতে দেখবে? মরালি বললে, আমি এখন কারোর বারণ শুনব না, আমাকে ছেড়ে দাও। কিন্তু পুড়লে তোমার জ্বালা করবে, তোমার যন্ত্রণা হবে, তখন তুমি বাঁচবার জন্য ছটফট করবে। মরালি হাসল। না সাহেব, জ্বালা করবে না। আগুনে পুড়লে জ্বালা করবে না? কি বলছো তুমি? সাহেব, তুমি তাহলে আমাকে চিনতে পারোনি। তোমার সঙ্গে যে 11 জন বেগম মুর্শিদাবাদ থেকে এসেছে, আমি তাদের মতো বেগম নই। আমি তাদের থেকে আলাদা। আলাদা তা জানি, কিন্তু তাহলেও তোমারও তো প্রাণ আছে। অন্য সকলের মতো তোমারও তো ফিলিং আছে, তোমারও তো হাঙ্গার আছে। কেটে গেলে তোমার বডি দিয়েও রক্ত পড়ে। মরালি বললে, না, নেই। তার মানে আগুনে পুড়লে তোমার জ্বালা করবে না? না। তুমি পরীক্ষা করে দেখো। হঠাৎ পশুপতিবাবু ঘরে ঢুকলেন। আমাকে দেখে অবাক হয়ে গেছেন। ভদ্রলোক ছাপোষা মানুষ। অফিস থেকে ফেরবার পথে একেবারে বাজার করে আনছেন, হাতে বাজারের থলি। তাতে কপি, মূলো, পালং শাক, বেগুন উঁকি মারছে। বললাম, এনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন কবি জসিমউদ্দিন, ইউনিভার্সিটির রিসার্চ স্কলার। ওই বেগম মেরি বিশ্বাসের ব্যাপারে কথা বলতে এসেছেন। পশুপতিবাবু বললেন, সে এক মজার ব্যাপার হয়ে গেছে মশাই। আমি বলছি, জামা কাপড় বদলে আমি আসছি, আর আপনাদের চাও করতে বলি। এই বলে ভদ্রলোক ভেতরে চলে গেলেন। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের বিরাট পরিবেশে কোথায় বুঝি এক অস্থির উন্মাদনা শুরু হলো। মৃত্যুর তীর্থে তর্পণ করতে এসে বুঝি সকলেরই এমনটাই হয়। মনে হলো জলে, স্থলে, অন্তরিক্ষে যেন সেদিনকার সেই অমৃত বাণী শুনতে পেলাম। মনে হলো জীবন নেই, মৃত্যুও নেই। জীবন মৃত্যু অতিক্রম করে এক অনাদি অনন্ত লোকের অমর অস্তিত্বের সাক্ষাৎ পেলাম। যথার্থ ত্যাগের বেদনাও বুঝি সত্যিকারের মুক্তির আনন্দ। মনে হলো আরেকবার আসুক সেই অসহ্য বেদনা, যে বেদনায় কান্নার অবসান ঘটে। আমরা সহজেই সুখী হতে চাই, সহজে ঐশ্বর্যের মালিকানা পেতে চাই। তাই যন্ত্রণায় আমরা ছটফট করি।
কিন্তু তেমন করে মন, বুদ্ধি, অহংকার সব কিছু থেকে মুক্তি না পেলে কেমন করে বলবো তোমাকে পেলাম? তোমাকে পাওয়ার দাম না দিলে তোমাকে পাওয়া যে আমার ব্যর্থ হয়। তাই সব কিছু থেকে মুক্ত হয়েই আজ তোমার সঙ্গে আমি যুক্ত হব। দয়া করে তুমি আমাকে মুক্ত হবার শক্তি দাও। ততক্ষণে জগৎ শেঠজি, মির্জাফর সাহেব, মহারাজা কৃষ্ণচন্দ্র, ছোটমশায় সবাই এসে গেছেন। আশেপাশের গ্রামের লোকেরাও খবর পেয়ে গেছে। তারাও দলে দলে ভিড় করতে আরম্ভ করেছে। সত্যি পুড়লে তোমার জ্বালা করবে না? করবে কি করবে না পরীক্ষা করে না হয় দেখো। কিলপ্যাট্রিক একটা জ্বলন্ত মশাল নিয়ে এলো। দাও দাও করে জ্বলছে মশালের শিখা। মরালি আগুনের শিখার ওপর হাত বাড়িয়ে দিলে। হাতের 5টা আঙুল পরপর করে পুড়তে লাগলো। ঝলসে কালো হয়ে গেল, দুর্গন্ধ বেরোতে লাগলো। তারপর বেঁকে তেবড়ে ত্রিভঙ্গ হয়ে গেল। তবুও মরালির মুখে চোখে এতটুকু বিকার নেই। এইবার তুমি খুশি তো? ক্লাইভের তখন আর উত্তর দেবার ক্ষমতা নেই। নির্বাক হয়ে চেয়ে আছে মরালির মুখের দিকে। মরালির মুখে চোখে তখন যেন অদ্ভুত এক হাসি ফুটে বেরোচ্ছে। মরালি গিয়ে উঠল চিতার উপর। কান্তর নিষ্প্রাণ দেহটা কোলের ওপর তুলে নিয়ে বসল। বলে, এইবার আগুন জ্বালো। সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। আগুন জ্বলে উঠল দমদম হাউসের উঠোনে, আর সমস্ত হিন্দুস্থানে সেই আগুনের শিখায় দিল্লির বাদশা পুড়ে মরল। মারাঠা, শিখ, দাক্ষিণাত্য সব পুড়ে ছারখার হয়ে গেল। তা যাক, কিন্তু তার বদলে এলো স্টিম ইঞ্জিন, কলের জাহাজ, ধান ভাঙার কল, কাপড় বোনার মেশিন, গান শোনবার গ্রামোফোন, ছবি তোলার ক্যামেরা। জগৎ শেঠজি, মির্জাফর, মহারাজ কৃষ্ণচন্দ্র, নবকৃষ্ণ, ছোটমশাই, মুন্সি রামচাঁদ, ম্যানিংহাম, ওয়াট, বিচার সবাই যেন সেই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে গেল। মির্জাফরের শেষের দিকে কুষ্ঠব্যাধি হয়েছিল। নন্দকুমারের হাতে গঙ্গা জল খেয়েও রোগভোগ থেকে মুক্তি পায়নি। আর মিরনের মৃত্যু বড় মর্মান্তিক। বজ্রাঘাত ঠিক খুঁজে খুঁজে বেছে বেছে তার মাথা লক্ষ্য করেই পড়বে, এ কথা কে ভাবতে পেরেছিল? আর উমিচাঁদকে অনেকেই দেখেছে রাস্তায় প্রলাপ বকতে বকতে ঘুরত কেবল। শেষের দিকে 20 লক্ষ টাকার শোক তার মতো কোটিপতিকেও একেবারে বিকল করে দিয়েছিল। তারপর আর তাকে দেখতে পাওয়া যায়নি। আর এই যে আজ লালবাজারের চারিদিকে অ্যাংলো ইন্ডিয়ান আর আরমানিদের ভিড়, এরা সেই ক্লাইভ সাহেবের নাজরানা পাওয়ার 11 জন বেগমেরই উত্তরপুরুষ। বংশানুক্রমিকভাবে এরা এখানেই বাস করছে। আর হাতিয়ারগড়ের ছোট বৌরানী? বারমহলে কেটে গিয়েছিল তার শেষ জীবনটা। বড় বৌরানী শেষ বয়সে পোষ্যপুত্র নিয়েছিল। তারাই হাতিয়ারগড়ের সম্পত্তির উত্তরাধিকারী হয়েছিল। হাতিয়ারগড়ের বড় তরফ। ছোট বৌরানীর নিজের কোনো সন্তান হয়নি। তিনি পোষ্য নিয়েছিলেন, কিন্তু মুসলমানের ছোঁয়া খাওয়ার অপরাধে সে তরফ আজও অন্তজ। হাতিয়ারগড়ের রাজবংশের কোনো মর্যাদার অংশীদার তারা হতে পারেননি। হঠাৎই পশুপতিবাবু ঘরে ঢুকলেন। চাও এলো। আমি জসিম সাহেবকে বললাম, ইনি সেই উদ্ধব দাসের বংশধর। মেরি বেগম খ্রিস্টান হবার পর নিজের পছন্দ করা পাত্রীর সঙ্গে উদ্ধব দাসের বিয়ে দিয়েছিলেন। আমি পুঁথি পড়ে সব জানতে পারলাম। উনি কিছুই জানতেন না এইসব। জসিম উদ্দিন সাহেব বললেন, একবার সেখানে আনুন না, দেখি একটু। পশুপতিবাবু বললেন, সে এক মজার ব্যাপার হয়ে গেছে মশাই। আপনাকে দেখবার পর আমি 2-1জনকে কথাটা বলি। তারপর একজন আমেরিকান সাহেব সেই দিন এসে হঠাৎ সেটা নিয়ে গেল। নিয়ে গেল মানে? আর দেবে না? পশুপতিবাবু বললেন, না না, তিনি যে 150 টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন। সে কি, একেবারে বিক্রি করে দিলেন? সেই সাহেবের ঠিকানাটা কি? পশুপতিবাবু বললেন, তা তো জানি না মশাই। ছাপোষা গেরস্ত মানুষ, নগদ 150 টাকা পেয়ে গেলুম। আমি আর ঠিকানাটা চাইনি। কি আর করব, সেই দিন কিছু করবারও ছিল না আমাদের। আমরা খালি হাতেই ব্যর্থ হয়ে চলে এসেছিলাম।
কিন্তু যতবার কাহিনীটার কথা মনে পড়ে ততবারই 200 বছর আগেকার সেই কোন এক আশ্চর্য বেগম মেরি বিশ্বাসের কথা মনে পড়ে। অসাড় হয়ে যায়। মনে হয় এমন একদিন হয়তো আসবে যেদিন আমাদের আজকের এই কুটিল আর জটিল পৃথিবীর মানুষের ভিড়ের মধ্যে একজন মানুষের আবির্ভাব হবে, যে বলতে পারবে আমার মন, বুদ্ধি আর অহংকার সব কিছু থেকে মুক্তি না পেলে কেমন করে বলবো তোমাকে পেলাম? তোমাকে পাওয়ার দাম না দিলে যে তোমাকে পাওয়া আমার ব্যর্থ হয়। তাই সব কিছু থেকে মুক্ত হয়েই তোমার সঙ্গে আমি যুক্ত হব। দয়া করে তুমি আমাকে মুক্ত হবার শক্তি দাও। শেষকালে উদ্ধবদা শেষ শ্লোকে লিখে গেছে, কোম্পানির রাজ্য হইল, মোঘল হইল শেষ, দমদম হাউসে আইল ইংরেজ নরেশ, কৃষ্ণভজা বৈষ্ণবেরা আতঙ্কেতে মরে, ব্রাহ্মণ হইয়া হিন্দু যত পৈতা ফেলে ডরে, হিন্দু ছিল মুসলিম হইল পরেতে খ্রিস্টান, এমন দেশেতে বলো থাকে কার বা মান, কোন দেশেতে ঘর বা তোমার, কোন দেশে বা বাড়ি, মরিয়ম বেগম বলে আমি অভাগিনী নারী, পতি থাকতে পতি নাই মোর অনাথিনী অতি, মনের মানুষ যেখানে থাক আমি তারই সতী, তার যদি বা মৃত্যু ঘটে আমি কিসে বাঁচি, তারে কাছে লইয়া আসো থাকি কাছাকাছি। এতে কহিয়া সতী উঠিল চিতায়, পতি পাশে হাস্যমুখে সুখে নিদ্রা যায়, চিতা জলে দাও দাও জ্বলুক দহন জ্বালা, তার চিতাতে আমি জ্বলি অভাগী অবলা, বসুন্ধরায় কহিমাগো তুমি সর্বসার, নিবেদন করি তোমায় সতীর হাহাকার, যত ব্যথা পেলাম মাগো বর্ষিবারে নারী, আমার মরণ দিয়া সবার বেদনা নিবারি, নারী হইয়া জন্ম হইল তোমার বুকের পর, ঘর কইন বাহিরে বে বাহির কইন ঘর, বেগম মেরি বিশ্বাসের অমৃত কথন, উদ্ধবচন্দ্র দাস কহে শোনে সর্বজন। শেষ হয়ে গেল বেগম মেরি বিশ্বাস উপন্যাসটি। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি গল্প কিংবা উপন্যাস নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।